Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 103তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ বা অ্যানাউন্সমেন্ট আমরা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অমীমাংসিত রহস্য, যেটা আমরা অনেক দিন ধরেই রেগুলারই প্রচার করেছি, মাঝখানে আমরা এটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। আমরা অমীমাংসিত রহস্যের জায়গায় নতুন করে অন্য আরেকটি রেগুলার এপিসোড চালু করেছি, যেটায় আপনাদের পাঠানো ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছি। অনেকেই আমাদেরকে ইমেল করেছেন যে অমীমাংসিত রহস্য কি আর হবে না? তাদের জন্য বলছি, হ্যাঁ, অমীমাংসিত রহস্য হবে। তবে আমরা অমীমাংসিত রহস্য এই এপিসোডটি প্রতি মঙ্গলবার আফনান্স বি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা এই কাজটি শুরু করব ইনশাল্লাহ। আফনান্স বি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল, এটা লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরা আরও বেশ কিছু ব্যতিক্রমী ভিডিওগুলো আফনান্স বিতে আপলোড করব, তাই আপনারা আমাদের এই আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পাশাপাশি আফনান্স বিতেও সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখছি। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 4টি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার সংগ্রহ করা অনেকগুলো ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। উনি বাংলাদেশের একটি রিনাউন্ড পত্রিকায় কর্মরত রয়েছেন, আর ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি এর আগে ড্রাইভার আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা কিন্তু ভয়ের ঘটনা আমাদেরকে দিয়েছিলেন, আর এবারের ঘটনাটিও ওনার কাছ থেকেই সংগ্রহ করা। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2021 সালের শেষের দিকে। তখন আব্দুল হান্নান ভাই তার পরিবারকে নিয়ে একটি নতুন ফ্ল্যাট বাড়িতে ওঠেন। আব্দুল হান্নান ভাই তখন মাইক্রোবাস চালান, আর তার বড় ছেলে শুভ ঢাকাতে সিএনজি চালাতেন। প্রথমত একটা বিষয় বলে রাখি, এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাট বাড়ি অর্থাৎ এই বিল্ডিংটা আর কি, এটা একটা সময় যখন ছিল না, ওই জায়গাতে টিন শেডের একটা ঘর ছিল, সেই ঘরটা ভেঙে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। সঙ্গত কারণে জায়গাটার বর্ণনা আমরা দিচ্ছি না, তবে এতটুকু বলতে পারছি, সেটা হচ্ছে মুগদার মদিনাবাগের আশেপাশে, অর্থাৎ ঢাকার যে মুগদা এরিয়া রয়েছে, এই মুগদা এরিয়ার ভেতরে কিন্তু মদিনাবাগ নামক একটা জায়গা রয়েছে, এই জায়গার আশেপাশের কোনো একটা জায়গা। আব্দুল হান্নান ভাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। আব্দুল হান্নান ভাই ঢাকার মুগদার এই মদিনাবাগের আশেপাশে যখন পরিবার নিয়ে থাকা শুরু করলেন, তখন এই যে এই ফ্ল্যাটটাতে ওঠেন। এই ফ্ল্যাটে ওঠার আগে ওই মদিনাবাগেরই আশেপাশে উনি থাকতেন আর কি। ওনার পরিবারের সদস্যর মধ্যে উনি, ওনার স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, আর ওনার মা, তো সবাই মিলেই তো এই ফ্ল্যাটে উঠেছেন। যেই বাসাতে উনি উঠেছেন সেই রুমটার বর্ণনা একটু দেই। 3টা রুমের ভেতর মাঝের দিকে ডাইনিং রুম রয়েছে। এই রুমটাতে আবার তখন ওনারা খাঁচায় কবুতর এবং পাখি পালতেন। 2 পাশে 2টা ড্রয়িং রুমের মতো স্পেস রয়েছে, বেশ ভালোই বড় স্পেস ছিল। আর বেডরুম তো রয়েছেই। এক রুমে উনি আর ওনার স্ত্রী থাকতেন, আর এক রুমে
ওনার মা, 2 ছেলে আর 1 মেয়ে থাকতো। আর দাদির সাথে আসলে ওই সময়ে ওনারা বিশেষ করে যে বাচ্চা কাচ্চারা থাকতো, কারণ ওরা তো তখনও বড় হয় নাই, ছোট ছোট আর কি। ওনার বড় ছেলের বয়স তখন 16 বছর, ছোট ছেলের বয়স 8 বছর, আর যে মেয়েটা তার বয়স 2 থেকে 3 বছরের মধ্যে ছিল আর কি ওই সময়ে। এই আব্দুল হান্নান ভাই আর ওনার বড় ছেলে কাজের কারণে ম্যাক্সিমাম সময় তো বাইরে থাকতেন। নতুন বাড়িতে ওঠার পর একদিন ওনার ছোট ছেলে, তার নাম হচ্ছে আলী, দুপুর 12টার পর বাচ্চাদের ফুটবল যেটা থাকে আর কি, আমরা অনেক সময় কিনে দেই এ ধরনের ফুটবল আর কি, তো এটা নিয়ে খেলা করছিল ঘরের ভিতরে। যেহেতু ঘরটা বড় ছিল তো খেলার জন্য বেশ পারফেক্ট ছিল বাচ্চাদের জন্য ওই ঘরটা, তো এক রুম থেকে আর এক রুমে যাওয়া যেত খুব অনায়াসেই। ফুটবল খেলতে খেলতে একটা পর্যায়ে ওনাদের ঘরের মাঝের যেই ডাইনিং স্পেসটা, সেই রুমেও কিন্তু একটা খাট পাতা ছিল আর কি। বলটা কি হয়েছে, ওই খাটের নিচে চলে গিয়েছে। ওনার ছোট ছেলে যখনই বলটা আনতে যাবে, খাটের নিচে যখন উকি দিয়েছে, তখনই দেখতে পায় তার বয়সী একটা বাচ্চাটার শরীরে কোনো কাপড় চোপড় নাই, ওই খাটের নিচে আছে, আর চোখ দুটো বড় বড় করে ওনার যে ছোট ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে। আর তার চোখ দুটো বেশ বড় বড় তো ছিলই, লাল টকটকেও ছিল। ওনার ছোট ছেলে আলী এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান, আর এটা দেখা মাত্রই সেই জোরে করে ও মাগো বলে একটা চিৎকার দিয়ে ওঠেন। তো পাশের ঘর থেকে এই আলীর দাদি, তারপর আলীর মা দৌড়ে চলে আসছেন, এসে আলীকে ধরেছেন, বলে এই কী হয়েছে রে, কী হয়েছে, চিৎকার দিলা কেন বাবা? তখন এই আলী বলে, দেখো দেখো এই খাটের নিচে একটা ছোট ছেলে আমার দিকে কিভাবে যেন বড় বড় লাল চোখ করে তাকাইছিল। সবাই তো সাথে সাথে ওই খাটের নিচে মাথা ঝুঁকে তাকায়, কিন্তু দেখে কিছুই নাই। তখন আলীকে সবাই সান্ত্বনা দিয়ে বলে, ও কিছু না বাবা, তুমি হয়তো বা মনের ভুলে এটা দেখেছো, ভয় পেয়েছো, নতুন জায়গা তো এরকম মনের ভুল হতেই পারে। এরপর এই যে আব্দুল হান্নান ভাই যখন বাসায় ফেরত আসছেন, তার বড় ছেলে বাসায় আসছে, তারাও এটা শুনেছেন। এটা শোনার পর আসলে ওনারা ওইভাবে পাত্তা দেন নাই, অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। ছোট বাচ্চা কাচ্চা হয়তো বা কী থেকে কী দেখেছে, এরকম কারণে হয়তো বা এরকম করেছে, ভয় তো পেতেই পারে, চোখের ভুল হতে পারে, হুটহাট করে এরকম দেখেছে, দিনের বেলা এরকম হওয়ার তো কোনো কারণ নাই, এরকমই চিন্তা করেছে আর কি। এরপরে 2-3 দিন চলে যায়, সবাই বুঝতে না পারলেও ওনার ছোট ছেলে আলী এই অবয়বের উপস্থিতি টের পেত মাঝে মধ্যে। 3-4 দিন পর এই আব্দুল হান্নান ভাইয়ের বড় ছেলে শুভ সিএনজি চালানো শেষ করে বাড়িতে এসেছে। তখন দুপুর 12:30 আশেপাশে আর কি বাজে, একটু বিশ্রাম নেওয়ার জন্য আসে, অনেক সকালবেলা বের হয়েছিল তো ডাইনিং রুমে এসে খাটের উপর শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর বড় ছেলের যখন একটু ঘুম ঘুম ভাব এসেছে, ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর একটি ঘটনা। ওনার বড় ছেলে ঘুমের ঘরে দেখতে পায় সেই বিবস্ত্র ছোট বাচ্চার অবয়বটা। এই অবয়বটা ওনার বড় ছেলের বুকের উপর বসে গলা চেপে ধরেছে, যেভাবে অনেক সময় বোবায় ধরলে আমরা কথা বলতে পারি না, এরকম হয়েছে আর কি। প্রথমত এই অবয়বের হাত থেকে ছুটতে এই শুভর বেশ বেগ পেতে হয়েছিল। পরবর্তীতে আল্লাহু আকবার বলে জোর একটা চিৎকার দিয়েছে, তারপর এই অবয়বটিকে জোরে একটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়েছে। তারপর ডাইনিং রুম থেকে একটা দৌড় দিয়ে বের হয়ে চলে যায় অন্য রুমে। তখন বাসায় থাকা সবাইকে সে হাঁপাতে হাঁপাতে বলছে যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তখন উপস্থিত সবাই বড় ছেলের মুখ থেকে ঘটনাটি শোনার পর একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ভীত সন্ত্রস্ত হওয়ার কারণও ছিল, কারণ এ তো ছোট না, আলী তো ছোট, কিন্তু শুভ তো বড়। এই ঘটনার পর থেকে মূলত আস্তে আস্তে বাড়ির যারা বয়স্ক, যারা বোঝেন আর কি, বিশেষ করে এই যে আব্দুল হান্নান ভাই, তার স্ত্রী, তার মা, ওনাদের কিন্তু বিশ্বাস হতে শুরু হয়। ওনারা চিন্তা করে নিশ্চয়ই এই বাড়িতে কোনো প্যারানরমাল সমস্যা আছে। একদিকে এই মাইক্রোবাস চালিয়ে রাতের বেলা উনি যখন বাসায় ফেরত আসতেন,
তখন তো শরীর খুব ক্লান্ত থাকতো। আশ্চর্যজনকভাবে তখনই বাসায় ঢোকার পর কেন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হতো। ওনার শরীরটা আচমকা ভার হয়ে যেত কোনো এক অজানা কারণে। কেন জানি আগে থেকে এরকমটা কিন্তু কখনো লাগেনি, কিন্তু ঘরে ঢোকার পর এরকমটা মনে হতো। উনি চিন্তা করলেন যে শরীরটা মনে হয় একটু বেশি খারাপ খারাপ লাগছে, এরকম কারণে হতে পারে। অনেক সময় বাসায় ঢোকার পর শরীরটা একদম ছেড়ে দেয়, ভার হয়ে যায়, একটু বিশ্রাম নিতে মন চায়, এটার কারণে হতে পারে। কিন্তু না, প্রতিদিনই কি একই রকম হবে নাকি? ওই দিন আবার শরীরটা বেশি ভার ভার ওনার কাছে লাগছিল। তো বাসায় আসার পর ওনার বড় ছেলের সাথে ঘটনাটি ওনাকে জানায় সবাই। এরপর মূলত উনি ফিল করেন যে আচ্ছা, আমি যে বাসায় ঢোকার পর শরীরটা ভার হয়ে যায়, কেমন কেমন যেন লাগে, আর বড় ছেলের সাথে এই ঘটনাটা ঘটলো, তাহলে কি যে আগে যে শরীর ভার হয়ে যেত এটার সাথে কোনো সংযোগ রয়েছে? উনি যখন জানলেন যে ওনার বড় ছেলের সাথে এই ঘটনাটি ঘটেছে দিনের বেলাতে, উনি প্রাথমিকভাবে ভয় পেলেও ওইটা ওইভাবে প্রকাশ করেন নাই। তবে ওনার একটু রাগ হয় বেশি। নতুন বাসায় আসতে না আসতে সবার সাথে এরকম সমস্যা হচ্ছে, ঘটনাটা কি? উনি তখন বাসার সবাইকে বলেন যে আজ রাত্রে আমি ডাইনিং রুমে একা ঘুমাবো, দেখি কি হয়। তোমরা সবাই আজকে রাত্রে অন্য জায়গায় থাকবা, আমি দেখতে চাই, বুঝতে চাই যে আসলেই এখানে সমস্যাটা কি। আর তাছাড়া তোমরা কি ভুল দেখেছো না কি হয়েছে এটাও তো বুঝতে হবে। তো এই যেই ডাইনিং রুমটা, এই ডাইনিং রুমেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছিল অন্য রুম থেকে। এদিকে আব্দুল হান্নান ভাই ওই রাত্রে এই অশুভ শক্তির সাথে মোলাকাত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কোন একটা বিষয়ের সাথে উনি নিজেকে জড়িয়ে ফেলছেন। যাই হোক, উনি তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে এক প্যাকেট সিগারেট সাথে নিয়ে রাত 12টার পরে ঘুমোতে গিয়েছেন ওই ডাইনিং রুমে। অন্য রুমে ওনার পরিবারের সবাইকে পাঠিয়ে দিয়েছেন। ডাইনিং রুমে ঢোকার পর থেকে ওনার শরীরটা আবার ভার হতে থাকে। রাতে একটা সিগারেট শেষ করে উনি ঘুমিয়ে পড়েছেন। রাত যখন আনুমানিক 2টা কি 2:30 বাজে ওনার ঘুম ভেঙে যায়। ডাইনিং রুমে থাকা যে কবুতর রয়েছে, এই কবুতর কিন্তু এক ধরনের শব্দ করে, বাকবাকুম বাকবাকুম শব্দ করে। মনে হচ্ছে এই কবুতরগুলো বেশ দ্রুত এই শব্দটা করছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছে বা তারা আতঙ্কিত হয়েছে, এই কারণে এরকম শব্দ করছে। উনি ডাইনিং রুমে থাকা ডিম লাইটের আলোতে দেখতে পেলেন যে একটা খাট রাখার পর, মানে রুমের একটা পাশে খাট রাখার পর সামনে যে একটা ফাঁকা জায়গা থাকে, ওইখানে তার যে ছোট ছেলে আলী, এই আলীর বয়সের একটা ছেলে, 7-8 বছর বয়সের হবে আর কি, তার শরীরে কোনো জামা কাপড় নাই, সে উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। মানে সে এমনভাবে দাঁড়িয়েছে তার পিঠ দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে, তার মুখটা অন্যদিকে। আর এই জিনিসটা একটা ফুটবল হাতে করে মনে হচ্ছে খেলছে। কিভাবে খেলছে? সে দাঁড়িয়ে ফুটবলটা একবার ফ্লোরে ফেলছে, ওইটা আবার যখন উপর দিকে উঠে যাচ্ছে সুইং করে, আবার সেটা ধরছে, আবার ফেলছে, আবার ধরছে, এইভাবে সে ওই ফুটবলটা হাতে নিয়ে খেলছে। উনি এই জিনিসটা দেখে প্রথম দিকে একটু ভ্যাবাচাকা খেয়ে যান। উনি খাটের উপরে উঠে বসেছেন, চিন্তা করছেন এটা আমি কি দেখছি। দরজা জানালা সব কিছু বন্ধ করা, এই বাচ্চাটা কিভাবে এই রুমের মধ্যে প্রবেশ করলো? এটা তো কোনো স্বাভাবিক বাচ্চা না। উনি সাহস করে বাচ্চাটিকে জিজ্ঞেস করতে থাকেন যে এই তুমি কে, কোথা থেকে আসছো, এখানে কি কাজ তোমার, আমাকে কি চেনো, তুমি আমাকে জানো আমি কে, তুমি কেন আমার সন্তানদেরকে ভয় দেখাচ্ছ এইভাবে? এরপর পরক্ষণেই ওই বাচ্চাটি জবাব দিতে থাকে ভয়ঙ্কর ভারী কর্কশ কণ্ঠে, উল্টো দিকে ঘুরেই, তুই কে এটা তো আমার দেখার বিষয় না, আমার জানারও বিষয় না, জানতেও চাই না, এই বাসা ছাড়, এখানে আমি অনেক দিন থেকে থাকি, এটা আমার বসবাসের জায়গা, যদি ভালো চাস তোর ছেলে মেয়েকে নিয়ে চলে যা, এখান থেকে চলে যা তাড়াতাড়ি, এই বাসা ছাড়, এই বাসার আশেপাশেও যদি তোদেরকে না দেখি, যত দ্রুত সম্ভব চলে যা।
এই বাচ্চাটা কিন্তু ওইদিকে মুখ ঘুরিয়েই এই কথা বলছে। তার কণ্ঠটা মনে হচ্ছে এমনভাবে মস্তিষ্কে এসে বাড়ি দিচ্ছে, হার্টবিটও বেড়ে গেছে, এমন ভয়ঙ্কর কণ্ঠ। তখন আব্দুল হান্নান ভাই কী করেছেন, দ্রুত বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করেছেন, সিগারেট জ্বালিয়েছেন। জ্বালানোর পর যখন সামনের দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন যে ওই বাচ্চাটা এখন আর সামনে দেখা যাচ্ছে না। এরপর উনি বিছানা থেকে উঠে রুমের সাথে থাকা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে যখন খাটের উপর এসে বসেছেন, আবার একটা সিগারেট ধরিয়েছেন আর ভাবছেন, নতুন বাসায় উঠলাম, আসলে হচ্ছেটা কি। এভাবে ভাবতে ভাবতে 5 মিনিটও হয় নাই, 5 মিনিটের ভিতর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। অন্য রুমে থাকা ওনার ছেলে মেয়ে এবং পরিবারের 5 জন সদস্য সবাই চিৎকার চেঁচামেচি করে ওঠে জোরে জোরে। উনি সাথে সাথে সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে ওই রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দেখেন যে সবাই একসাথে আল্লাহ আল্লাহ বলে চিৎকার চেঁচামেচি করছে। আর এই অবস্থা দেখে উনি নিজেও আতঙ্কিত হয়ে গেছেন যে কী ব্যাপার, কী হলো এইখানে। এদিকে বাড়ির যারা বড় রয়েছেন, বিশেষ করে ওনার স্ত্রী এবং ওনার মা, তারা বলছেন আল্লাহ গো রক্ষা করো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এরকম বলছেন। আর বাচ্চারা আল্লাহ আল্লাহ করছে। উনি যখন ওই ঘরে লাইট জ্বালিয়েছেন, তখন দেখতে পান যে ওনার মা, অর্থাৎ আব্দুল হান্নান ভাইয়ের মা, উনি শরীরের অর্ধেক অংশ খাটের নিচে দিয়ে শুয়ে আছেন। উনি ওই অবস্থাতেই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলছেন। ওনার বয়স্ক মা খাটের অর্ধেকটা ঢুকে গেছেন, ঘটনাটা কি। উনি জিজ্ঞেস করেন যে কী হয়েছে, একটু থামো তোমরা, আমাকে একটু বলো। তখন সবাই এক এক করে বলে ঘটনাটা কি ঘটেছে। প্রথমে ওনার বড় ছেলে শুভ বলতে থাকে যে সে দেখে একটা কালো আকৃতির বিশাল বড় বিড়াল দেয়াল দিয়ে হাঁটতে হাঁটতে ফ্যানের কাছে চলে গেছে। বিড়াল কিন্তু মাকড়সার মতো দেয়াল বাইতে পারে না, কিন্তু এই বিড়ালটা মাকড়সার মতো দেয়াল বেয়ে যে ফ্যানটা আছে, ফ্যানটা ঘোরে, ওই ফ্যান যে ঘুরছে, ফ্যানের যেই লোহাটা যেটা দেয়াল থেকে বা ছাদ থেকে ঝোলে, এরপর তো নিচের অংশটা থাকে, ওইখানটাতে চলে গেছে। এরপর দেখে যে এই যে বিড়ালটা, এই বিড়ালটা কি করলো, চলন্ত ফ্যানের উপর ঝাঁপিয়ে পড়লো। এরপর ফ্যানটা মনে হলো থেমে গেল। ফ্যানটা থেমে যাওয়ার পর এই একটা পাখা থেকে আরেকটা পাখা, আরেকটা পাখা থেকে আরেকটা পাখা, এইভাবে বৃত্তাকারে সে লাফ দিয়ে দিয়ে ঘুরপাক খাচ্ছে। এর একটা অদ্ভুত ব্যাপার। ওই সময় হয় কি যে সেম ঘটনা, যে ওই বিড়ালটা কিন্তু ওইখানে আছে, আর ওনার মা, এই আব্দুল হান্নান ভাইয়ের মা, তার কাছে মনে হলো কে যেন তাকে হ্যাচকার টানে বিছানা থেকে ফেলে দিল। এরপর তার পা ধরে টানতে টানতে খাটের নিচে নিয়ে যাচ্ছে। এটা তো গেল ওনার মায়ের সাথে ঘটনা, আর ওনার ছেলে শুভ যেটা দেখেছিলেন। এরপর ওনার যে মেয়ে, 2-3 বছর বয়সী মেয়ে, তাকে জিজ্ঞেস করে, এই তুমি কি দেখছো? এতটুকু বাচ্চা ভাঙা ভাঙা কণ্ঠে বলছে যে সে দেখেছে এই বাচ্চার পায়ের কাছে একটা বাচ্চা, আর একটা বাচ্চা, তার ইমিডিয়েট বড় ভাই যে আলী, তার বয়সী, শরীরে কাপড় চোপড় নাই, তার পায়ের কাছে এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, বড় বড় চোখ করে, আর চোখ দুটো লাল টকটকে, আর ভয়ঙ্করভাবে হাসছে, হাসির কোনো শব্দ হচ্ছে না। এরপর সর্বশেষ থাকলো ওনার স্ত্রী। ওনার স্ত্রী কী দেখেছেন সেই বিষয়টা জানার দরকার। ওনার স্ত্রী বলছেন যে ওই নাকি ঘরের দরজায় 3 বার জোরে জোরে টোকা দেওয়ার শব্দ পেয়েছেন। স্পষ্টভাবে উনি শুনতে পেয়েছিলেন যে এই টোকাটা কেউ দিচ্ছে। এটা ঘুমের ঘোরে যে উনি শুনেছেন বিষয়টা এরকম না। উনি আসলে বুঝতে পারছেন না ঘটনাটা কি। একই সাথে কিন্তু ঘটনা ঘটছে, অর্থাৎ একই সাথে এই হান্নান ভাইয়ের মাকে আস্তে আস্তে টানতে টানতে খাটের নিচে নিয়ে যাচ্ছে। হান্নান ভাইয়ের বড় ছেলে শুভ, সে দেখছে একটা বিড়াল ফ্যানের এক পাখা থেকে আর এক পাখা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার মেয়ে যে ছোট,
সে দেখছে তার পায়ের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, বাচ্চার অবয়ব, বিবস্ত্র অবস্থায়, বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর হাসছে। আর এই যেই দরজার টোকার শব্দ, এই শব্দটা শুনেছেন শুধু ওনার স্ত্রী। তো এরকম যখন হলো তখন তো আসলে অ্যাট এ টাইম একই সময়ে সবাই এটা ফিল করছে, দেখছে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। এদিকে উনি যে ওই ডাইনিং রুমে ওই অবয়বটার সাথে কথা বলেছেন এটা কিন্তু তখনও কাউকে জানান নাই। সিগারেট জ্বালানোর পরে ওই অবয়বটা যখন এই আব্দুল হান্নান ভাইকে ভয় দেখিয়ে কাবু করতে পারলো না, তখন মূলত উনি এই প্রবলেমটা ফেস করেছেন, অর্থাৎ ওনার পরিবার প্রবলেমটা ফেস করেছেন। ওই অবয়বটা তখন পরিবারের অন্য সদস্যদেরকে গিয়ে ভয় দেখানো শুরু করেছে। এখন উনি কি করবেন? উনি যে এইটার সাথে কথা বলেছেন এই রাতের বেলা যদি বলেন তাহলে তো সবাই আরও ভয় পাবে। ওই সময়ের মতো উনি কাউকে বুঝতে দেন নাই। সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সবার আগে ওনার বড় ছেলে শুভ ঘুম থেকে উঠছে। ওই রাত্রে কিন্তু এই ঘটনার পর আর কিছু হয়নি। তো সে তো বাইরে বের হয়ে গেছে। কোন সময় বের হয়েছে এই হান্নান ভাই বলতে পারেন না, সকাল সকালই বের হয়েছে আর কি। আসলে প্রতিদিন সকালবেলা ওনার বড় ছেলে শুভ ঘর থেকে আগেই বের হয়। এর ঘন্টাখানেক পরে এই আব্দুল হান্নান ভাই বের হতেন আর কি। তো ওই দিন ভোরবেলা উনি ওনার বাড়িওয়ালাকে ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত অবগত করেন। জানতে চান যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, কেন এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আগে থেকে কোনো প্যারানরমাল সমস্যা ছিল কিনা, এগুলো তো জানতে চাওয়াটা স্বাভাবিক। তো উনিও জানতে চেয়েছেন। তো বাড়িওয়ালা তো কোনোভাবে বিশ্বাস করতে চান না, স্বীকারও করে না। কারণ এগুলো স্বীকার করলে তার বাসায় থাকা ভাড়াটিয়ারা আতঙ্কিত হবে, ভয় পাবে, বাসা ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এই জন্য কোনো বাড়িওয়ালা কিন্তু এটা স্বীকার করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এখন এইখানে আর একটা ব্যাপার রয়েছে যে এই বাড়িওয়ালা, অর্থাৎ এই যে ফ্ল্যাটের যিনি মালিক, ওনার আর একটা ফ্ল্যাট ছিল ওই বিল্ডিংয়েই। ওখানে আরও ফ্ল্যাট যারা ছিল, যেগুলো ছিল আর কি, ওই ফ্ল্যাটের মালিক আবার আলাদা আলাদা। তারা কিন্তু বিভিন্ন সময় অন্য লোকের কাছে সেল করে দিয়েছে প্রথম দিকে যারা মালিক ছিল, যেমনটা হয় আর কি। আর এই যে যিনি বাড়িওয়ালা, উনি কিন্তু এই যে জমির মূল মালিক না, এটা একটা ডেভেলপার কোম্পানি এইখানে জায়গাটা নিয়ে নেয়, নেয়ার পর এখানে বিল্ডিং তৈরি করে। তো বিল্ডিং তৈরি করার পর প্রথমে যিনি এই ফ্ল্যাটটা নিয়েছিলেন, দুইটা ফ্ল্যাট, তার কাছ থেকে মূলত উনি এই ফ্ল্যাট কিনেছিলেন। আর উনি তো আগে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে জানেন না, উনি এগুলো অবগতও ছিলেন না। উনি প্রথম শুনলেন এটা। পূর্বে যারা ছিল বা পূর্বের যিনি মালিক ছিল তিনিও এই বিষয়ে কিছু বলেন নাই, এটা ফাঁকাই ছিল। উনি আবার একটু কাজ করেছেন, একটু রং টং করেছেন, এরপরে নতুন ভাড়াটিয়া উঠিয়েছেন আর কি। এখন এই সমস্ত বিষয়গুলো বাড়িওয়ালারা স্বীকার করবে না। আর উনিও আসলে জানতেন না বাড়িওয়ালা যে এরকম কোনো সমস্যা রয়েছে, কারণ উনি হয়তো একটু কম টাকায় পেয়েছেন, উনি ফ্ল্যাটটা কিনে নিয়েছেন। এখন এই যে ব্যাপারগুলো বাড়িওয়ালাকে বলা হলো, এইটা শোনার পর বাড়িওয়ালা একটু চিন্তিতই হলেন, হওয়াটাই স্বাভাবিক। এরপর বাড়িওয়ালা কি করলেন, ওনাদের ঘর থেকে একটা কোরআন শরীফ এনে আব্দুল হান্নান ভাইকে দেন, দিয়ে বলেন যে এইটা ডাইনিং রুমে রাখো, রাখার পর দেখো তো আসলে কোনো সমস্যা হয় কি না। তো ডাইনিং রুমে ওনাদের কাঠের একটা শোকেস ছিল, সেখানে এই কোরআন শরীফটা রেখে দিয়েছেন। এরপর আবার ওই ডাইনিং রুমের খাটের উপর বসে একটা সিগারেট ধরিয়েছেন। তখন তো সকাল, অর্থাৎ সকালবেলায় কিন্তু উনি বাড়িওয়ালার সাথে কথা বলেছেন, তখন প্রায় 7টার কাছাকাছি বা 7:30টার মতো বাজে আর কি। ওই সময় ঘটলো আর একটা ভীতিকর ঘটনা, যেটা উনি পরে বুঝতে পেরেছিলেন। উনি দেখেন যে এই যে কাঠের যে শোকেসের মতো যে জিনিসটা, এই জিনিসটার উপরে উনি তো কোরআন শরীফ রেখেছেন, এই জিনিসটার পাশে এক হাত দিয়ে হেলান দিয়ে ওনার বড় ছেলে শুভ দাঁড়িয়ে আছে আর ওনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। উনি কিন্তু সকালবেলা যে শুভ বেরিয়ে গেছে এটা কিন্তু জানতেন না, প্রতিদিনই তো বের হন তার বড় ছেলে,
কিন্তু তখনও কিন্তু উনি জানতেন না তার বড় ছেলে শুভ বের হয়ে গেছে। চিন্তা করছে রাতের বেলা তো কারো ঘুম টুম ভালো হয় নাই, হয়তো এখনও ঘুমাচ্ছে। তো উনি বলছেন, কিরে শুভ, কিছু বলবি? তো এইভাবে তাকিয়ে এসিস যে, এখনো বের হোস নাই? তো ওনার ছেলে একটা কথারও জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। উনি তখন সিগারেট টানতে টানতে ওনার বাম দিকে সিগারেটের যেই ছাই ফেলার ট্রে রয়েছে, স্ট্রে, তো সেখানে ছাই ফেলেছেন। আবার যখনই সামনের দিকে তাকিয়েছেন, 2 সেকেন্ডও হয় নাই, দেখেন যে ওনার যে বড় ছেলে ওখানে দাঁড়িয়েছিল সে এখন নাই। এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে সে নাই। উনি ভেবেছিলেন হয়তো তার ছেলে ওয়াশরুমে যেতে পারে। এভাবে করতে করতে প্রায় 10 মিনিট হয়ে যায়। এরপর আধা ঘন্টা ছেলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু না, সে তো ওয়াশরুম থেকে বের হয় না। আর ওয়াশরুমে যদি ওনার বড় ছেলে যাবে তাহলে তো এত দেরি করার কথা না। উনি পরক্ষণে বিছানা থেকে উঠে ওয়াশরুমের ভেতর গিয়ে একটু উকিঝুঁকি মেরে দেখেন যে কেউ আছে কিনা। দেখেন যে ওয়াশরুমের দরজা খোলা, ওয়াশরুমের ভেতরে কেউ নাই। চিন্তা করলেন যে অন্য পাশের রুমে একটু খুঁজে দেখা যাক। তো সেখানেও উনি খোঁজেন। উনি দেখলেন যে ওনার ছোট ছেলে আলী, ওনার মেয়ে, ওনার মা, ওনার স্ত্রী সবাই আছে। ওনার ওয়াইফ কিন্তু তখন রান্না করছিল রান্নাঘরে, রুমে ছিল না, রান্নাঘরে ছিল। তারা সবাই আছে, ওনার বড় ছেলে নাই। তাহলে একটু আগে উনি যাকে দেখলেন এটাকে, উনি তো ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা শুভ কোথায় গেছে? তাকে তো মাত্রই দেখলাম যে এইখানে শোকেসের পাশে এক হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। এই কথা শোনার পর ওনার ওয়াইফ একটু ভ্রু কুচকে বলছেন যে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শুভ তো সেই ভোর 5টার পর পরই বের হয়ে গেছে। আমি নিজে দরজা খুলে দিয়েছি, দরজা বন্ধও করে দিছি। তখন উনি বুঝতে পারেন যে আসলে উনি যেটাকে দেখেছেন এই সকালবেলা, এই জিনিসটা স্বাভাবিক কোনো জিনিস ছিল না। এটা এমন এক শয়তান জিন। কোরআন শরীফ এখানে রাখা হয়েছে, এই কোরআন শরীফের যে মর্যাদা এটাকেও সে গণ্য করল না। কোরআন শরীফ রাখার পর মানে সকালবেলা এসে ভয় দেখিয়েছে। মনে হচ্ছে কোরআন শরীফটা এখানে রাখার কারণে সে আরও ক্ষিপ্ত হয়েছে। এবার তো ওনার মনের মধ্যে বেশ ভয় লাগতে শুরু করে। উনি তখন ওনার স্ত্রীর কাছে সব কিছু খুলে বলেন যে, এই তো ঘটনা, আমি তো ওকে এইভাবে দেখছি, রাত্রে তো তোমরা ভয় পেলা, তারপর তো সকালবেলা এই ঘটনা ঘটলো। আর ওই যে রাতের বেলা ওই জিনটার সাথে কথা হয়েছিল, ওই জিনটা কি বলেছে সেটা ওনার ওয়াইফের সাথে শেয়ার করেন। এটা শোনার পর ওনার ওয়াইফও তো ভয় পেয়েছেন যে আসলেই তো এই বাসায় বড় ধরনের সমস্যা রয়েছে, একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এখন কি করা যায়? ওই দিন আর আব্দুল হান্নান ভাই গাড়ি চালাতে যান নাই। উনি তো থাকতেন মুগদার মদিনাবাগের ওইখানে। তো ওইখানে একটা স্থানীয় কবিরাজ ছিল। তো এখন আসেন কি না সেই কবিরাজ আব্দুল হান্নান ভাই বলতে পারেন না। তো এলাকার লোকদের কাছ থেকে খবর নিয়ে তার বাসার ঠিকানা নিয়ে সেই কবিরাজের কাছে যান। তার কাছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলেন। কবিরাজ সেদিন ফ্রি থাকার কারণে ওনার সাথে এই বাসায় চলে আসেন। কবিরাজ বাসায় আসার পর ঘটে অবাক করার মতো একটা ঘটনা। ওনাদের ঘরের ভিতর কিন্তু কবিরাজ ঢুকতে পারে নাই কোনোভাবেই। তখন কবিরাজ যখন এক পা দিয়েছে, আর এক পা ঘরের বাইরে, দ্বিতীয় কদম আর কি ঘরের ভিতরে ফেলবে, কিন্তু মনে হচ্ছে উনি আর দ্বিতীয় কদম ঘরের মধ্যে ফেলতে পারছেন না, সামনের পাও আর আগাতে পারছেন না। মনে হচ্ছে ঘরের ভেতরে থাকা কোনো একটা অদৃশ্য শক্তি কবিরাজকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কবিরাজ এমত অবস্থায় বিড় করে কিছু রিচুয়াল করতে থাকে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। কবিরাজ ঘরের দরজা থেকে একটা পর্যায়ে বাধ্য হয়েই বাইরে চলে আসেন। ওনাদেরকে বলেন যে, ভাই এভাবে সমাধান হবে না, আমি এই বাড়িতে ঢুকতে পারবো না, বাইরে থেকে কিছু কাজ করার চেষ্টা করছি। তো উনি কিছু তদবির দেন, বলেন যে এই জিনিসগুলা ঘরের এইখানে এইখানে এখানে ঘরের দরজা জানালা এই জায়গাগুলোতে রাখবেন, কালো সুতা দিয়ে বেঁধে রাখবেন, এরকম কিছু বিষয় বলেন আর কি। আর এই তদবিরটা আসলে কতটুকু কাজ করবে এই বিষয়েও আসলে কবিরাজ নিশ্চিত ছিলেন না। উনি বলেন, এখানে যেটা আছে সেটা খুবই শক্তিশালী, ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর একটা জিন। উনি প্রায় 12টা তদবির দিয়েছিলেন 12 জায়গায় রাখার জন্য, কিন্তু এগুলো দিয়ে কোনো কাজই হয় নাই। পরের দিন রাতে ওই অবয়বটা আবার স্বপ্নে আসে। এবার কিন্তু স্বপ্নে এসেছে, বাস্তবে আসে নাই। স্বপ্নে আসার পর আব্দুল হান্নান ভাইকে ভয়ঙ্কর একটা শয়তানি হাসি দিয়ে বলছে, হ্যাঁ রে আব্দুল হান্নান, এইসব কবিরাজির কেরামতিতে কোনো কাজ হবে না,
তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, এই বাড়িতে আমার আস্তানা। তোদেরকে ভালোই ভালোই বলছি, মনে হয় তোরা বুঝতে পারছিস না, তাই না? জীবনের মায়া থাকলে চলে যা, না হলে এমন ক্ষয়ক্ষতি হয়ে যাবে সারা জীবন কান্নাকাটি করেও সেটা পুষিয়ে নিতে পারবি না। এই বাড়ি থেকে যা, আবারও বলে দিচ্ছি। এইভাবে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে ঘুমের মধ্যেই ওই অভাবটা অদৃশ্য হয়ে যায়। ওনারও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি খুব চিন্তিত মনে একটা সিগারেট জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছেন একটু ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমের ভেন্টিলেটরের উপরের দিকে যখনই ওনার চোখ পড়ে, উনি দেখেন ওই বাচ্চা অবয়বটা ওই ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছে। আর যেভাবে স্বপ্নের মধ্যে শয়তানি হাসি দিয়েছিল ঠিক সেভাবেই হাসছে, হাসির কোনো শব্দ হচ্ছে না। আর তখন ওই অবয়বটা কর্কশ কণ্ঠে বলে ওঠে, চলে যা বাড়ি ছেড়ে। যখনই কথাটা বলেছে মুহূর্তের মধ্যে ওই অবয়বটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। উনি দ্রুত ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসেন, ওনার স্ত্রীকে ডাক দিয়েছেন, দিয়ে বলেন, এই ওঠো ওঠো, এই ওয়াশরুমের ভিতরে মাত্র আমি ওই অবয়বটাকে দেখছি, স্বপ্নের মধ্যে দেখেই ওয়াশরুমে গেছি, এরপরে দেখেছি সেখানে ওই যে অবয়বটা। ওনার স্ত্রী বলে, এটা তো আর সহ্য করতে পারতেছি না, আমরা এইভাবে চলতে থাকতে আমরা পুরো পরিবার ধরে পাগল হয়ে যাব, বদ্ধ পাগল হয়ে যাব। আমরা সকাল হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব, এইভাবে থাকা যায় না। আর ওনার স্ত্রী জানান যে ওনার বাবার পরিচিত একজন কবিরাজ আছে, তার শরণাপন্ন হবেন, দেখা যাক সেই কবিরাজ কিছু করতে পারেন কিনা। এই আব্দুল হান্নান ভাইয়ের শ্বশুরবাড়ি কিন্তু কুমিল্লা। ওই দিন সকালবেলায় ওনারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, দ্রুত শ্বশুরবাড়ি কুমিল্লাতে চলে যান। গিয়ে আব্দুল হান্নান ভাইয়ের শ্বশুরকে আব্দুল হান্নান ভাই সব কথা খুলে বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। ওই সময়ে এই কুমিল্লায় নাম করা একজন কবিরাজ ছিল, তার নাম হচ্ছে হারুন কবিরাজ। যখন ওনার শ্বশুরকে গিয়ে সব কথা খুলে বলেছেন, তো শ্বশুরও তো সেই কবিরাজের কাছে চলে গিয়েছেন। তো কবিরাজ একটু সময় চায়, উনি বলেন যে পরের দিন সবাই যেন কবিরাজের কাছে যান, উনি চেষ্টা করবেন এটার একটা সমাধান করতে, আল্লাহ যদি চান আর কি। তো পরের দিন ওনার শ্বশুর আব্দুল হান্নান ভাইয়ের শ্বশুর ওই হারুন কবিরাজের কাছে যান। হারুন কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ কিছু ভয়ঙ্কর তথ্য দিতে থাকে। হারুন কবিরাজ 7 থেকে 8 মিনিট চোখ বন্ধ করে থেকে এরপর কিছু কথা বলে। এই কথা শোনার পর রীতিমতো ওনাদের ভয়ে কাহিল অবস্থা। কবিরাজ বলেন যে আপনারা যে ফ্ল্যাট বাড়িতে উঠেছেন, এই ফ্ল্যাট বাড়ি তৈরি করার পূর্বে টিন শেডের একটি ঘর ছিল, সেই ঘরে একটি অবিবাহিত মেয়ে বসবাস করত। একটি ছেলে কালো জাদু প্রয়োগ করে ওই মেয়েটাকে বশীকরণ জাদু করেছিল, কিন্তু পরবর্তীতে এই মেয়েটাকে সে আর বিয়ে করেনি। ওই মেয়েটা জাদুতে বশীভূত হয়ে ওই ছেলেটার প্রেম গ্রহণ করে। ওই ছেলেটা সে তার মতো করে মেয়েটার সাথে ঘোরাঘুরি করেছে। একটা পর্যায়ে ওই মেয়েটাও বুঝতে পারে যে সে কি ভুলটা করেছে। লোকলজ্জার ভয়ে ওই টিন শেডের ঘরের ভিতরে গলায় দড়ি নিয়ে মেয়েটা আত্মহত্যা করে। মেয়েটা তখন গার্মেন্টসে চাকরি করত। মেয়েটা নাকি তখন অন্তঃসত্ত্বা ছিল। তার মৃত্যুর পর মূলত এখানে খুবই শক্তিশালী দুষ্টু পিশাচ জিন ওই বাড়িতে আস্তানা গাড়ে। আর এখানে আস্তানা গাড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এখানে একটা অপমৃত্যু হয়েছে, এখানে তারা আস্তানা গেড়ে জাদুবিদ্যার প্রয়োগ করছে। এই পিশাচগুলো ওই মেয়েটার গর্ভে থাকা সন্তানকে বলি হিসাবে গ্রহণ করে। যেহেতু ওই মেয়েটার গর্ভে থাকা সন্তানের যে পিতা সে তো আসলে স্বীকৃতি দেয়নি, এই জন্য অবৈধ সন্তান হিসাবে এই বাচ্চাটাকে পেটের ভিতরেই বলি হিসাবে গ্রহণ করে। আর এই মেয়েটা তো আত্মহত্যা করেছিল, আত্মহত্যা করার কিছুক্ষণ আগে মূলত পেটের ভিতরেই ওই বাচ্চাটাকে মেরে ফেলে নাকি। এরপর ওইখানে তাদের কালো জাদুর চর্চা শুরু হয়েছে। এটা আসলে থামানোর কোনো সুযোগ নাই, এটা খুবই শক্তিশালী ইফরিত শ্রেণীর জিনগুলো এখানে আস্তানা গেড়েছে। কোনোভাবেই
এদেরকে এখান থেকে তাড়ানো সম্ভব হবে না। সমাধান একটাই, যত দ্রুত সম্ভব ওই বাসা ছেড়ে চলে যেতে হবে। টাকা পয়সার চিন্তা করা যাবে না, যে অ্যাডভান্স কি আছে না আছে, মালিককে অ্যাডভান্স দেওয়া হয়েছে, এসব চিন্তা করা যাবে না। বেঁচে থাকলে টাকা পয়সা অনেক উপার্জন করা যাবে আল্লাহ চাইলে, কিন্তু দ্রুত এই বাসা ছেড়ে দিতে হবে, তাহলে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এরা যে এখনও ভদ্রভাবে বলেছে এটাই বেশি, এরা এত ভদ্রভাবে কথা বলে না। আর কবিরাজ এটাও বলেন যে ওনার বয়স হয়েছে, এখন উনি আসলে এই ট্রিটমেন্টগুলো করতে পারেন না, বা এই ট্রিটমেন্টগুলো করতে গেলে শারীরিক যে এনার্জি দরকার হয় এই এনার্জিটা আর তার ভিতরে নাই বয়সের কারণে। উনি ওনার কাছে থাকা মুখবির জিন যারা সংবাদ সংগ্রহ করে তাদের মাধ্যমে এই তথ্যগুলো জানতে পেরেছেন। তো এই সমস্ত তথ্য যখন আব্দুল হান্নান ভাই জানলেন, উনি খুবই চিন্তিত হয়ে পড়লেন, কারণ ঢাকাতে তো হুট করে বাসা চেঞ্জ করা কষ্টকর এবং ব্যয়বহুলও বটে। তবে ঢাকাতে আসার পূর্বে কিছু পানি পড়া, আগরবাতি, তেল পড়া এই সমস্ত জিনিস দিয়ে দিয়েছিলেন ওই কবিরাজ। বলেছেন যে নতুন বাসায় ওঠার আগ পর্যন্ত এগুলো ব্যবহার করতে, পানিটা ছেটাতে, পানি যেন ওনারা গোসল করার সময় ওই গোসলের পানিতে মিশিয়ে নেন, তেলগুলো ওনারা ব্যবহার করেন, মালিশ করেন শরীরে। তবে এটা খুবই অল্প সময়ের জন্য, এটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদে কাজ করবেন না। আর এটাও বলে দেন যে এই ঘরের লোকজন ঠিকঠাক মতো নামাজ পড়েন না, 5 ওয়াক্ত ইরেগুলার আর কি, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আর কোরআন তেলাওয়াত করেন। সাময়িকভাবে এটা থেকে দূরে থাকা যাবে, তবে বেশিক্ষণ না। আল্লাহর রহমতে অল্প কয়েকদিনের মধ্যে একটা ভালোবাসা পেয়েও যান, ওই বাসাটা ছেড়ে দেন। তো বাড়ি ছাড়ার পূর্বে বাড়িওয়ালা উনি জানতে পেরেছিলেন আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে। তবে একটা পর্যায়ে এসে বাড়িওয়ালা স্বীকার করেন, যে শুরুর দিকে উনি অস্বীকার করলেও উনি একটা পর্যায়ে স্বীকার করেন যে হ্যাঁ আসলে এই ধরনের একটা সমস্যার কথা উনি শুনেছিলেন, যে এখানে আগে যে ভাড়াটিয়া ছিল তিনিও এই ধরনের কিছু প্রবলেম ফেস করেছিলেন, উনিও বাসা ছেড়ে দিয়েছিলেন, তবে উনি এটা বিশ্বাস করেন নাই। আর এই সমস্ত কথাবার্তা তো আসলে কোনো বাড়িওয়ালা বলবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক সস্তায় পেলে মানুষ দ্রুত ফ্ল্যাট বাড়ি কিনে নেয়, জমি কিনে নেয়, বাসায়ও উঠে পড়ে যে এত সস্তায় বাসা ভাড়া পেয়ে গেলাম, বা এত সস্তায় ফ্ল্যাটটি কিনতে পারবো, এত সস্তায় জমিটা কিনতে পারবো, এই চিন্তা করে কিন্তু মানুষ এই জিনিসটা কিনে ফেলে। কিন্তু আসলে কি সেগুলো ভালো হয়? মোটেও না। হান্নান ভাই মদিনাবাগের খালপাড়ের অপর সাইডে ওনারা আবার উঠেছিলেন 2022 সালের শুরুর দিকে। ওখানে একটা ছোট্ট ঘটনা ঘটে, পূর্বের ঘটনার সাথে যোগসূত্র আছে কিনা এটা আসলে নিশ্চিতভাবে ওনারাও বলতে পারেন নাই। যে ওনারা যখন নতুন বাড়িতে উঠেছেন, একদিন রাত্রে উনি ওনার ওয়াইফ ঘুমিয়ে আছেন। একটু বলে রাখা ভালো যে ওনারা যখন ঘুমাতেন ওই খাটের নিচে সবসময় 2টা বালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস ছিল আগে থেকেই। খাটের নিচে বলতে উনি এই যে আব্দুল হান্নান ভাই খাটের উপরে না ঘুমিয়ে নিচে ঘুমাতেন, আর 2টা বালিশ নিয়ে উনি ওনার ওয়াইফ ঘুমাতেন, উপরে বাচ্চা কাচ্চা ঘুমাতো। তো ঘুমের ঘরে দেখতে পাচ্ছেন যে রাত 2টা কি আড়াইটা বাজবে আর কি আনুমানিক, একটা কালো লোমশ অবয় বড় বড় চোখ করে ওনাকে এসে জাপটে ধরেছে। এদিকে উনি আবার শুনতে পাচ্ছেন যে ঘরের একটা জায়গার পাশে আর কি, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, ওইখানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। আব্দুল হান্নান ভাই বলেছেন যে উনি যখন ঘুমান কখনোই নাকি ঘুমের ভেতরেও উনি যখন লুঙ্গি পরে ঘুমান, ওনার লুঙ্গি কখনো হাঁটুর উপরে ওঠে না। কিন্তু তখন মনে হয়েছিল ওনার লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেছে। উনি ঘুমের ভেতরে চেষ্টা করছেন যে হাঁটুর উপরে লুঙ্গিটা উঠে গেছে, লুঙ্গিটা আবার হাঁটুর নিচে নামিয়ে দেয়। অনেক সময় কিন্তু আমরা ঘুমের ভেতরেই কাপড় চোপড় ঠিক করি। তো উনি বোবায় ধরলেও মানে ওইভাবে যে নড়াচড়া করতে পারছে না বিষয়টা এরকম না। উনি চিন্তা করেন যে একটু কাপড় চোপড় আমি ঠিক করি। আর তখন উনি ফিল করেন যে আরে আমার শরীরে তো কোনো কাপড় চোপড় নাই, আমি গেঞ্জি পরে শুয়েছি, লুঙ্গি পরে শুয়েছি, কাপড় চোপড় কোথায়? উনি তখন পাশে তাকিয়ে দেখেন যে ওনার লুঙ্গি গেঞ্জি সুন্দর করে কে যেন ভাঁজ করে বালিশের পাশে রেখে দিয়েছে।
ওই সময় কে যেন ফিস ফিস করে তার কানে বলে ওঠে, হান্নান, বালিশটা নে, বালিশটা নিয়ে তোর বউর মুখের উপর চাপ দিয়ে তোর বউকে মেরে ফেল। উনি নাকি ওই সময় মোহগ্রস্ত হয়ে ওই বালিশটা নিয়ে তার ওয়াইফের মুখের উপর চেপে ধরতে গিয়েছিলেন। যখন চেপে ধরেছেন, মানে পূর্ণ শক্তি প্রয়োগ করে নাই, তখনই নাকি ওনার হুঁশ ফেরে। আরে আমি কি করছি? যখন হুঁশ ফেরেছে তাড়াতাড়ি ওই যে পাশ থেকে লুঙ্গিটা আবার উনি পরে নিয়েছেন, ওনার ওয়াইফকে ডাক দিয়েছেন, এই ওঠো ওঠো। ঘটনা তো একটা মারাত্মক ঘটে যাচ্ছিল। ওনার ওয়াইফ বলছে যে কি হয়েছে? তখন উনি বলেন, এই ঘটনা, আর আমি তো এই যে পাশ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনছি, তুমি কি শুনতে পাচ্ছ? ওনার ওয়াইফ তখন কিছুটা শোনেন, তবে ওনার ওয়াইফ কয়েক সেকেন্ড শোনার পর নাকি কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাটা যখন ওনার ওয়াইফকে উনি বলেছেন, ওনার ওয়াইফ তো ভয় পেয়েছেন যে আসলে এরকমটা কেন হলো এখানে। পরবর্তীতে আসলে উনি ভালো একজন হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করেছিলেন। এই ঘটনার সাথে আসলে এইটার কোনো সম্পর্ক ছিল কিনা এটা বলা খুব মুশকিল। তবে পরবর্তীতেও নাকি ওই কান্নার আওয়াজ, ওই মহিলার কান্নার আওয়াজ উনি শুনেছিলেন, বেরো হয়েছিলেন, আলো জ্বালিয়েছিলেন, আলো জ্বালালে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নাকি ওনাদের যে নতুন ঘরটা, এই ঘরটা একজন হুজুরকে ডেকে চারপাশে বন্ধ করে নিয়েছিলেন, এরপর আর সমস্যা হয়নি। তবে ওই লোমশ অভাবটা কেন এখানে এসেছিল, এটা একবারই এসেছিল, তবে কান্নার আওয়াজটা বারবার হতো। এটা আসলে কেন হলো এটার ব্যাখ্যা ওই হুজুরও দিতে পারেন নাই। তবে ঘর বন্ধ করার পর আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের হরর নাইটের 103তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 103তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যার ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম রিয়াদ মোহাম্মদ। উনি বর্তমানে রয়েছেন দক্ষিণ আফ্রিকাতে। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের 276/A অক্সফোর্ড স্ট্রিটেই ওনার ঠিকানা। চলুন ওনার পাঠানো ঘটনা শুরু করি। উনি জানিয়েছেন উনি প্রায় 17 বছর যাবৎ সাউথ আফ্রিকাতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জের সৈয়দপুরে। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি বেশ রহস্যময়, আর শেষ দিকে এসে একটি মর্মান্তিক ঘটনাও রয়েছে। দক্ষিণ আফ্রিকাতে উনি মূলত গিয়েছিলেন ওনার মামার মাধ্যমে 2009 সালের মার্চ মাসে। মামার ওখানে ব্যবসা বাণিজ্য ছিল, সেই সুবাদেই মূলত এই রিয়াদ ভাইয়ের আসা হয়েছে। কয়েক বছর ব্যবসা বাণিজ্য করার পর ওনারা ব্যবসা বাণিজ্য করতে একটা অনিচ্ছা ভাব ফিল করেন। কেননা এই সাউথ আফ্রিকাতে অনেক চুরি ডাকাতি হয়, বিশেষ করে যারা ব্যবসায়ী থাকেন, বিভিন্ন দোকানপাট যাদের থাকে আর কি, ওনারা অনেক সময় চুরি ডাকাতির শিকার হন, কিডন্যাপের শিকার হন। কেননা ওখানে দেখা যাচ্ছে বেশ কিছু সন্ত্রাসী ব্যক্তিবর্গ তারা হাতে অস্ত্র নিয়ে দোকানে ঢুকে পড়ে, দোকানে ঢুকে মালামাল লুট করে, ক্যাশ বক্স থেকে টাকা পয়সা নিয়ে যায়, বাধা দিলে গুলি করে মানুষ মেরেও ফেলে। স্পেশালি সেখানে থাকা যারা কৃষ্ণাঙ্গ তারা এই কাজগুলো বেশি করে। অনেক প্রবাসী এই কৃষ্ণাঙ্গদের হাতে মারা যাচ্ছে, এটা কিন্তু এখনো হয়। রিয়াদ ভাইয়ের মামা কৃষ্ণাঙ্গদের হাতে এভাবেই মারা গিয়েছিল। আর প্রবাসীরা যখন এই কিডন্যাপিংয়ের শিকার হয়, যখন কৃষ্ণাঙ্গরা কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তারা নাকি মোটা অঙ্কের টাকা দাবি করে বসে, টাকা না দিলে মেরে ফেলে। এভাবে কিন্তু সেখানে অনেক ঘটনা ঘটেছে, এখনও ঘটে। মূলত এই সমস্ত কারণেই ব্যবসা বাণিজ্যের প্রতি একটা সময় আগ্রহ হারিয়ে ফেলেন রিয়াদ ভাই। অন্য একটা চাকরি খুঁজতে শুরু করেন। এরপর একটি চাকরি পেয়েও যান। উনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, অনেকেই সেই প্রতিষ্ঠানকে হয়তোবা চিনবেন যারা সাউথ আফ্রিকায় থাকেন বা সাউথ আফ্রিকার সাথে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে হ্যালো গ্রুপ।
মানি এক্সচেঞ্জ, ব্যাংকিং এই রিলেটেড কাজ এই হ্যালো গ্রুপ করে থাকে। উনি ওই কোম্পানিতে ফিল্ড এজেন্ট হিসাবে চাকরিটা নিয়েছিলেন। ওনার কাজ ছিল মূলত বিভিন্ন প্রবাসী ভাই যারা সাউথ আফ্রিকাতে রয়েছেন তাদের দিয়ে অ্যাকাউন্ট খোলানো, লোকাল আফ্রিকানরাও অ্যাকাউন্ট খুলতো, আবার দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান যারা আছেন সাউথ আফ্রিকাতে তাদেরকেও অ্যাকাউন্ট খোলাতেন। তো এভাবে এই কাজগুলো করতেন আর কি। আর ওনার যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে ইস্টার্ন কেপ প্রভিন্স যেটা রয়েছে সেই এরিয়া, ওই এরিয়ার আন্ডারে যতগুলো শহর রয়েছে সেই শহরগুলোতে ওনাকে যেতে হতো, দিন ভাগ করে যেতেন কোন দিন কোন শহরে যাবেন। তো এইভাবেই চলছিল ওনার চাকরির জীবন। এর মাঝে পরিচয় হয় মুন্সিগঞ্জের রিকাবি বাজার এলাকার এক ভাইয়ের সাথে যার নাম হচ্ছে জিতু। জিতু ভাই সাউথ আফ্রিকাতে ওই সময় এসেছেন আর কি, কয়েক মাস যাবত, মানে ওই সময়ের কথা বলছি। উনিও বেশ কিছুদিন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার দোকানও চুরি ডাকাতি হয়েছে। বারবার এরকম চুরি ডাকাতি হলে ক্যাপিটাল অর্থাৎ পুঁজি তো আর থাকে না, কীভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। এই কারণে উনিও একটা সময় ব্যবসা বাণিজ্য করার প্রতি আগ্রহ একদমই হারিয়ে ফেলেন। উনি ওনার দোকানটা বিক্রি করে দেন। এখন উনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ফ্রি সময় যখন পান আর কি, তখন এই রিয়াদ ভাইয়ের সাথে বের হয়ে যেতেন, ঘুরে বেড়াতে উনি পছন্দ করতেন। আর রিয়াদ ভাই উনিও একজন লোক পেয়ে গেলেন সাথে ঘোরাঘুরি করার জন্য। রিয়াদ ভাই তো উনি ওনার চাকরি করতেন, সাথে একজন লোক থাকলে গল্প গুজব করতেও তো ভালো লাগে। আর জিতু ভাইয়েরও ঘোরাঘুরি খুব পছন্দ, এই জন্য জিতু ভাইয়ের যেটা পছন্দ সেটা রিয়াদ ভাইয়ের দিয়ে হয়ে যাচ্ছে। আর রিয়াদ ভাই যে একাকিত্ব বোধ করতেন সেইটা কিন্তু আবার জিতু ভাই পূরণ করে দিচ্ছেন। এভাবে দুজন বেশ ভালো বন্ধু হয়ে যান, ঘোরাঘুরি করছেন। প্রাকৃতিক দিক থেকে সাউথ আফ্রিকা খুবই সুন্দর, পাহাড় আর পাহাড়, সাগর, সবুজ গাছগাছালি, রাস্তাঘাট সব কিছুই মোটামুটি সুন্দর। কেউ যদি ঘুরতে চায় ঘুরতেই মন চাইবে। তো এইভাবেই দিনকাল কেটে যাচ্ছে। ওনারা তখন একটা সিটি, ওই ইস্টার্ন কেপ প্রভিন্সেরই একটা সিটিতে বসবাস করেন। তো সেই সিটি বা টাউন আর কি ওনারা বলেন, সেখানে বাঙালি প্রায় 150 জনের মতো আছে, এমনটাই জানিয়েছেন যে ওই সময় 150 জনের মতো বাঙালি ছিল। যেই টাউনটাতে ওনারা বসবাস করতেন সেটার নাম হচ্ছে আইডুজার। জিতু ভাই আগে এই আইডুজার টাউনের গ্রাম সাইডে বসবাস করতেন। দোকান বিক্রি করার পর উনি এই টাউনেই অর্থাৎ শহরের ভেতরেই বসবাস করছেন। জিতু ভাইয়ের ওই সময় কোনো কাজকর্ম তো ছিল না, উনি তো ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এই জন্যই মূলত এই রিয়াদ ভাইয়ের সাথেই উনি ঘোরাফেরা করতেন। একদিন রিয়াদ ভাই আর জিতু ভাই কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তখন রাত 1:30টার মতো বাজে। সাল 2018 সালের মে মাসের আশেপাশে হবে এরকম একটা সময়। রিয়াদ ভাই সবসময় ড্রাইভ করতেন আর জিতু ভাই পাশের সিটে বসে থাকতেন। তো সেদিন ফিরতে ফিরতে ওনাদের আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনারা পোর্ট সেন্ট জোন্স শহর থেকে ফেরত আসছিলেন। শহরটি পুরো জঙ্গলে ঘেরা, একটি পাহাড়ের নিচে সমুদ্রের সাথে এই শহরটা। কাজ শেষ করে ওনারা কিছু খাবার কিনে রওনা দিয়েছেন। টাউন থেকে 5 কি 7 কিলোমিটার ড্রাইভ করার পর হঠাৎ করে ওনারা দেখেন রাস্তার পাশে একজন সাউথ আফ্রিকান বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, হাত ইশারা দিচ্ছে যেন ওনারা তাকে লিফট দেন। জিতু ভাই বলল যে ভাই দেখেন তো এই মুরব্বিটা এখানে দাঁড়িয়ে আছে, নিয়ে নেন, রাত করে দাঁড়িয়ে আছে, গাড়ি আর কোথায় পাবে। তখন রিয়াদ ভাই বললেন যে ঠিক আছে নিয়ে নেই। রিয়াদ ভাই একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে ওনারা যখন খাবার কিনেছিলেন KFC থেকে। আমাদের বাংলাদেশে যেমন KFC আছে ওখানেও কিন্তু KFC আছে। তো KFC থেকে যখন খাবার কিনে বের হচ্ছিলেন তখন এই লোকের মতোই কোনো একটা লোককে উনি দেখেছিলেন, এমনটাই মনে হচ্ছিল। তবে উনি ওই লোকটাকে এড়িয়ে চলে এসেছিলেন। রিয়াদ ভাই ভাবছেন যে আচ্ছা এই লোকটাই কি সেই লোক, এত তাড়াতাড়ি কিভাবে এখানে আমাদের আগে আসলো, ওনার সাথে তো গাড়ি নেই। এরপর জিতু ভাইকে বলেন যে ভাই এই লোকটাকে দেখলাম মনে হয় আগে। তখন জিতু ভাই বলে কোথায় দেখবেন, এই লোক তো এখানে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। যাই হোক এইরকম চিন্তা করতে করতে এই গাড়িটা ব্রেক করতে করতে একটু এগিয়ে গিয়েছেন, মানে ওই
মুরব্বিটাকে পিছনে ফেলে একটু সামনের দিকে এগিয়ে গেছেন। তখন ওই মুরব্বি একটু সামনে এসে গাড়ির পেছনের সিটে বসে পড়েন, দরজাটা খুলে পেছনের সিটে বসে পড়েন। ওনারা কিন্তু গাড়ি থেকে নামেন নাই, জাস্ট গাড়ির পেছনের দরজা আনলক করেছিলেন। দরজাটা খোলার পর যখন ওই মুরব্বি বসলেন, দরজাটা টান দিয়ে লাগিয়ে দিলেন, তখন গাড়িটা আবার লক করে দিলেন, মানে দরজাটা লক করে দিলেন। ওই মুরব্বি যখন ভেতরে ঢুকলো তখন এই জিতু ভাই আর রিয়াদ ভাই দুইজনই তীব্র এক দুর্গন্ধ অনুভব করলেন। মনে হচ্ছে খুবই বাজে পচা গন্ধ গাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে। গাড়ির মধ্যে এমন পচা দুর্গন্ধ এখনই ওনারা বমি করে ফেলবেন এমনটা মনে হচ্ছে। তবে একটা বিষয় ওনারা খেয়াল করলেন, সেটা হচ্ছে যে এই লোকটা অদ্ভুত টাইপের একটা পোশাক পরা। এই পোশাকটা আসলে আফ্রিকার লোকজন এখন পরে না, ওল্ড ট্র্যাডিশন, অর্থাৎ আগে লোকজন এটা পরতো। এইরকম এক ধরনের পোশাক পরা, চুলগুলো জট পাকানো মনে হচ্ছে, এরকমটা মনে হলো আর কি। যাই হোক, ওনারা গাড়ি স্টার্ট দিলেন, চলা শুরু করলো। সাউথ আফ্রিকাতে একটা ট্র্যাডিশন আছে, সেটা হচ্ছে যে যদি কোনো লোক গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তারা যেই সিটিতে যাবেন বা যেই শহরে যাবেন সেই শহরের সাংকেতিক চিহ্ন কাগজে লিখে রাখেন। কারণ অনেক লোক তো যাবে, বারবার তো গাড়ি থামিয়ে কাজ নামিয়ে জিজ্ঞেস করাও তো সম্ভব না যে আপনি কোথায় যাবেন। এই জন্য যারা যাবে তারা ওই কাগজের সাথে কিছু সাংকেতিক চিহ্ন লিখে থাকে। ধরুন যে কেউ নারায়ণগঞ্জ যাবে, তাহলে লেখা থাকবে NG। কেউ ঢাকা যাবে তাহলে DK, কেউ কুমিল্লা যাবে KM, এভাবে লিখে রাখে আর কি, যাতে করে দূর থেকে বোঝা যায় যে উনি আসলে কোথায় যাবেন। তো যারা ওই জায়গাতে যাবেন বা ওই সিটিতে যাবেন তারা গাড়ি দাঁড় করান, লিফট দেন, ওই লোককে নিয়ে যান। এভাবেই আর কি লোকজন রাস্তার পাশে কাগজে লিখে দাঁড়িয়ে থাকে। তবে এই লোকটা ওই রকমভাবে কোনো কিছু লিখে দাঁড়িয়ে ছিল না। গাড়িতে উঠে পড়েন, ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় যাবেন। উনি কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। বারবার বলার পর উত্তর দেয় না, বিষয়টা বেশ রহস্যজনক মনে হয়। ওনারা পোর্ট সেন্ট জোন্স থেকে ওনারা যে শহরে থাকেন আর কি, তো সেই শহরে যে যাচ্ছিলেন দূরত্ব 180 কিলোমিটার ছিল। 180 কিলোমিটার কিন্তু কম দূরত্ব না, বেশ অনেক দূরত্বই বলতে হবে। আইডুজার যেই টাউনটা আর কি, তো ওই সিটিতে আসতে আরেকটি বড় শহর পড়ে, তার নাম হচ্ছে আমটাটা। ওনারা ভেবেছিলেন ওই মুরব্বিটা হয়তো বা ওই শহরে যাবে, তো ওনারা রওনা দিয়েছেন। রিয়াদ ভাই, জিতু ভাই অন্য কোনো একটা বিষয়ে কথা বলছেন, কিন্তু ওই মুরব্বিটা কোনো কথাই বলছে না। ওনারা যে খাবারটা নিয়েছেন, এই খাবারটা যে খাবেন, গাড়ির মধ্যে যে দুর্গন্ধটা হয়েছে, এই দুর্গন্ধের কারণে সেই খাবারটা খেতে পারছেন না। দুর্গন্ধের কারণে যেনারা কাঁচ খুলে দিয়েছেন, বাতাস ঢুকছে, দুর্গন্ধটা কম লাগছে। এরপর আবারও ওনাকে ওই আফ্রিকান ভাষাই বারবার প্রশ্ন করছিলেন যে কোথায় যাবেন, কোথায় গাড়ি থামাবো। লোকটা বরাবরই সবসময় চুপ করে আছে। বেশ কিছুক্ষণ পর মনে হচ্ছিল ওই লোকটা গোংরাচ্ছে, গোঙানি টাইপের এক ধরনের শব্দ পেছন থেকে আসছে। তবে সেটা খুব যে তীব্র এইটা না। জিতু ভাই আর রিয়াদ ভাই ওনারা ধারণা করেছেন এই লোকটার হয়তো বা কোনো হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই জন্য এরকম শব্দ করছে। হয়তো বা খুব তাড়াতাড়ি কোথাও নামবে, এরকমটা বলবে। ওনারা যখন গাড়ি চালাতে চালাতে ওই মিডিল যে একটা সিটি আমটাটা, ওই আমটাটার কাছাকাছি এসে পড়েছেন, তখন ওনারা একটা বিষয় খেয়াল করলেন। সেটা হচ্ছে পেছনে থাকা ওই লোকটার নাই, সেই দুর্গন্ধটাও নাই, ওই লোকটাও নাই। ওনারা কিন্তু 100 কিলোমিটার উপরে স্পিডে গাড়ি চালিয়েছিলেন। এই লোকটা কোথায় গেল? গাড়িতে ওনারা এক মুহূর্তের জন্য কোথাও থামান নাই। কোথায় গেল লোকটা? ওই লোকটার কোনো চিহ্নই পাওয়া গেল না। ওনারা দুজনই তো অবাক, এটা কিভাবে সম্ভব? এটাও কি সম্ভব? এত স্পিডে গাড়ি চালালাম, কখনো কখনো গাড়ি 150 কিলোমিটার স্পিডও হয়ে গিয়েছিল। এরকম স্পিডে কেউ গাড়ি থেকে নামতে পারবে না। এই লোকটা তাহলে কোথায় গেল? দুজনই বেশ হতভম্ব হয়ে যান, ভয়ও পান। যাই হোক, ওনারা সময় নষ্ট না করে ওই আমটাটা থেকে আইডুজার টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাঝখানে ওই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু তেল নেওয়ার আগেই কিন্তু ওই লোক হাওয়া হয়ে গিয়েছিল গাড়ি থেকে।
যাত্রাপথে ওনারা দোয়া দুরুদ পড়ছেন যাতে করে আর কোনো সমস্যা না হয়। তো ওই সময় আর কোনো সমস্যা হয়নি। জিতু ভাই ওই রাত্রে রিয়াদ ভাইয়ের বাসায় ছিলেন। এই বিষয়টা নিয়ে ওনারা আলোচনা করছিলেন। এই বিষয়টা পরবর্তীতে আরও কয়েকজনের সাথে ওনারা শেয়ারও করেছিলেন। তারাও এইটার কোনো সুরাহা দিতে পারেননি। এই যে রিয়াদ ভাই, উনি কিন্তু সাউথ আফ্রিকাতেই বিবাহ করেছেন, ওনার একটি ছেলে সন্তানও আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর, সালটা 2018 মাস সেপ্টেম্বর হবে। তো সেদিন উনি কাজে বের হন নাই, শনিবার ছিল, বার এরকমটা ওনার মনে আছে। তো ওনার ওয়াইফ ডিউটিতে গিয়েছে। ওনার ওয়াইফ সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিসে জব করেন। তো তাদের কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকে, কারণ ওইখানে বিশেষ করে সাউথ আফ্রিকাতে অনেকেই কিন্তু আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, হুটহাট করে পুলিশের উপরে গুলি চালায়। আর এমনি সাধারণ যারা আছে তাদের উপর তো গুলি চালাই। এই জন্য ওখানে যারা পুলিশে চাকরি করেন সবাই কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট সবসময় পরে থাকেন। উনি কোনো কারণে বুলেট প্রুফ জ্যাকেটটা নিতে ওই সময় ভুলে গিয়েছিলেন, তাড়াতাড়ি করে বের হয়েছেন। তো তার আবার নাইট শিফটের ডিউটি ছিল। তো ওনার ওয়াইফ ফোন করে বলেছেন যে আমার বুলেট প্রুফ জ্যাকেটটা একটু দিয়ে যাও। ওনার ওয়াইফের নাম হচ্ছে পুমেজো। এখন রাতের বেলা যাবেন, জিতু ভাইকে ফোন করেছেন যে ভাই আমার ওয়াইফের জ্যাকেটটা তো দিয়ে আসতে হবে, চলেন যাই। যাওয়ার পথেই আবার জিতু ভাইয়ের বাসা। তো জিতু ভাই বলেন যে ঠিক আছে, আমাকে পিক করে নিয়ে যান। ওনাকে পিক করে রওনা দিয়েছেন। রাত তখন 10:45 কাছাকাছি হবে, এরকম একটা সময়। ওনারা যখন যান, যাওয়ার পথে কোনো সমস্যা হয় নাই। ওনার ওয়াইফকে জ্যাকেটটা দিয়ে আবার যখন ফিরছিলেন, খুব বেশি সময় লাগে নাই আর কি, যেতেও বেশি সময় লাগে নাই। তো ওনারা যখন ফিরছিলেন একটা রাস্তা দিয়ে, হঠাৎ করে গাড়ির সামনে বিশাল আকারের একটা কালো গরু গাড়ির সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা স্পিডে চলছিল। হঠাৎ করে এরকম বিশাল সাইজের একটা কালো গরু রাস্তার উপর কিভাবে আসলো? গাড়িটা ওনারা ব্রেক করেন। ব্রেক করার পর আচমকা ব্রেক করেছেন, যেহেতু খুব স্পিডে গাড়ি ছিল, ওনারা এতটুকু লক্ষ্য করেছিলেন গাড়িটা ওই গরুর শরীরে সজোরে আঘাত এনেছিল। এরপর গাড়িটা কয়েকটা ডিগবাজি দিয়ে পাহাড়ের একদম কিনারে গিয়ে পড়ে। গাড়িটা কাত হয়েছিল, এমনভাবে গাড়িটা আসলে পড়েছিল। জিতু ভাই নিচে, জিতু ভাইয়ের উপরে হচ্ছে রিয়াদ ভাই। ওনারা প্যাসেঞ্জার সিটের গ্লাস ভেঙে বের হয়েছিলেন। দুজনেই ঠিকঠাক আছেন মোটামুটি। ওই গ্লাস ভেঙে বের হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। আর এই রিয়াদ ভাইয়ের মাথায় একটু আঘাত লেগেছিল, তবে সেটায় কোনো ব্লিডিং হয় নাই, মানে রক্তক্ষরণ হয় নাই। ফোন নিয়ে ওনার ওয়াইফ পুমেজোকে ফোন করেন। এরপর অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থলে আসার পর তাদেরকে আগে, যারা অ্যাম্বুলেন্সে এসেছিলেন তারা আগে চেক করে যে কোথায় কিভাবে আঘাত পেয়েছে, এটা চেক করেন। এরপর এটাও চেক করেন যে ওনারা ওই সময় ওয়াইন খেয়েছিলেন কিনা, অর্থাৎ মাতাল ছিলেন কিনা। দেখা গেল না, ওনারা সেটা করেননি। আর ওনার ওয়াইফও তো ওই সময় চলে আসেন ওইখানে। আর জিতু ভাই এবং রিয়াদ ভাই, ওনারা ওয়াইন তো দূরের কথা, বিড়ি সিগারেটও খেতেন না। যার কারণে ওনার ওয়াইফ বলেছিলেন যে এরা তো কোনো ধরনের কোনো নেশা জাতীয় জিনিস খায় না, নেশা করে গাড়ি চালানোর প্রশ্নই আসে না। তো পুলিশ বিভিন্নভাবে আশেপাশের আলামত সংগ্রহ করার চেষ্টা করছিল, কারণ সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলে তাদেরকে একটা রিপোর্ট করতে হয়, ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে, আর অনেক ধরনের ব্যাপার থাকে আর কি। ওখানে যে কোনো প্রাণী ছিল এমন আলামতও দেখা যাচ্ছে না। যেই গতিতে প্রাণীর সাথে আঘাতটা লেগেছিল গাড়ির, সেখানে তো ওই প্রাণীর শরীর থেকেও রক্তক্ষরণ হওয়ার কথা, এমন কিছুই বোঝা যাচ্ছে না। আর আরও একটা ব্যাপার, রাস্তার এপাশ ওপাশ কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে। কোনো খরগোশও যে ওই কাঁটাতার ভেদ করে আসবে এই উপায় নাই। সেখানে বড় একটা গরু তো অনেক দূরের কথা। এখানে এইভাবে হঠাৎ করে গরু কিভাবে আসলো, এইটার কোনো উত্তর পুলিশও দিতে পারছে না, আর ওনারাও বুঝতে পারছে না। তবে ওনারা তো দুজনেই দেখেছিলেন গাড়ির সামনে গরু চলে আসছে। এটা আসলে কিভাবে সম্ভব? এরপর স্থানীয় একজন মসজিদের ইমাম, যিনি সোমালিয়ান ছিলেন, তাকেই ঘটনাটি বলেন। তবে উনি এই বিষয়টা সম্পর্কে তেমন কিছু বলতে পারেন নাই। শুধু এতটুকু বলেছেন, রাতের বেলা খুব বেশি গাড়ি ড্রাইভ করার দরকার নাই, তাহলে এরকম ঘটনা আবারও হতে পারে, এতটুকুই বলেছিলেন।
আসলে এই যে গরুর যে ব্যাপারটা, এটার সাথে কি এই অল্প কিছু মাস আগে ঘটে যাওয়া ওই কালো ব্যক্তিটার কোনো সম্পর্ক রয়েছে? এইটারও কিন্তু কোনো সুরাহা ওনারা করতে পারলেন না। এর বেশ কিছু মাস পর করোনা শুরু হয়ে যায়। করোনার প্রথম 3-4 মাস তো রিয়াদ ভাই কাজে যেতেই পারেন নাই। এদিকে জিতু ভাইয়ের ইউরোপে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না বলে উনি চিন্তা করলেন যে চাকরিতে ঢুকে যাই, আর কয়দিন এভাবে ঘোরাঘুরি করব। ওনাদের এলাকার অর্থাৎ মুন্সিগঞ্জের এলাকারই এক লোকের দোকানে, ওই লোকটা অর্থাৎ ওই দোকানের মালিক আবার তারই একরকম বন্ধু ছিল, তো সেখানে উনি কাজে ঢুকে যান। ওই দোকানে মালাউইর একজন নাগরিক কাজ করত। এই মালাউইর নাগরিকের সাথে কোনো একটা কারণে এই জিতু ভাইয়ের ঝামেলা হয়। এই মালাউইর ছেলেটি তাকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই বিষয়ে অনেক ঝামেলা হয়েছিল। এখানকার বাঙালি কমিউনিটি তার এক বন্ধুকে অর্থাৎ জিতু ভাইয়ের বন্ধুকে সন্দেহ করেছিল, যার মাধ্যমেই মূলত তিনি চাকরিতে গিয়েছিলেন। বিষয়টি সাউথ আফ্রিকার নিউজে এসেছিল। ওনাদের বাঙালি প্রবাসী আফ্রিকার কিছু ফেসবুক পেজেও এই ঘটনাটির কিন্তু উল্লেখ রয়েছে। জিতু ভাইয়ের ফ্যামিলি থেকে তার ফ্রেন্ডের ব্যাপারে মামলাও হয়েছে। জিতু ভাই আর নাই। জিতু ভাইয়ের ফেসবুক আইডির যেই নামটা আর কি, আইডির যেই লিঙ্কটাও এটাও আমাদেরকে দিয়েছেন জিতু ভাই। উনি এই দুটো রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছিলেন। জিতু ভাই আর আমাদের মধ্যে নাই। খুব অনাকাঙ্ক্ষিতভাবেই উনি আহত হয়েছেন প্রথমে, এরপরই উনি মারা যান। খুব বাজেভাবে ওনাকে হত্যা করা হয়েছিল। আসলে প্রবাস জীবনে যারা যান অনেক কষ্ট করেন, উন্নত জীবনের জন্য আবার ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আসলে আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। জিতু ভাই সাউথ আফ্রিকাতে এসে তেমন কোনো ভালো কিছু করতে না পেরে দোকান বন্ধ করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। মাঝখানে আবার একটি কাজে ঢুকেছিলেন, সেখানেই তার জীবন প্রদীপ নিভে যায়। আমরা জিতু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। প্রিয় লিসেনার্স, সাউথ আফ্রিকাতে যারা রয়েছেন, এমনকি সাউথ আফ্রিকা ছাড়াও আফ্রিকার অন্যান্য দেশগুলোতে যারা রয়েছেন, সেখানে এই যে যারা ব্যবসা বাণিজ্য করছেন হর হামেশাই কৃষ্ণাঙ্গদের আক্রমণের শিকার হন। অস্ত্র হাতে নিয়ে সেখানে ক্যাশবক্সে হামলা করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তারপর গুলি করছে, কিডন্যাপের শিকার হচ্ছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে সেখানে। আরও একটি ব্যাপার হয়, চুরি ডাকাতি না হলেও এটাও এক ধরনের চুরি। তারা জিনিসপত্র কেনাকাটা করে এমন টাইপের টাকা দিয়ে যান, ওই টাকাতে বিশেষ ধরনের কিছু চিহ্ন থাকে, ব্ল্যাক ম্যাজিক করা কিছু টাকা। এই টাকাগুলো নাকি দেওয়া যাওয়ার পর এই টাকাগুলো আর ক্যাশ বক্সে থাকে না, দিয়ে যাওয়ার পর এই টাকাগুলো একটা সময় হারিয়ে যায়, হিসাব আর মেলে না। এই জন্য অনেকেই ড্রয়ারের মধ্যে বেশ কিছু অন্য ধরনের উপকরণ রাখেন, যাতে করে এই ধরনের টাকা আসলেও ওই টাকাগুলো গায়েব হতে না পারে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের তৃতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনিও একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, আর ওনার নাম মিঠু মাঝি। উনি ইটালির ভেনিস শহরে থাকেন, আর ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়াতে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি কিন্তু উনি দেশে এসে সংগ্রহ করেছেন। উনি বর্তমানে ছুটিতে দেশেই আছেন। দেশে আসার পর ওনার মামা জুম্মন খলিফা, যার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করে আমাদেরকে দিয়েছিলেন, তো সেই জুম্মন খলিফার সাথে উনি বেড়াতে বেরিয়েছেন। তো ওনাদের নড়িয়া পৌরসভার মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে বেশ বড় একটা মাছের প্রজেক্ট রয়েছে। তো ওই প্রজেক্টের ওখানে বেড়াতে গিয়েছেন। যাওয়ার সময় চিপস, কেক, তারপর কিছু কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে গিয়েছেন। তো ওখানে নিয়ে
ওখানে বসে বসে গল্প করছেন, খাচ্ছেন। তখন ওই প্রজেক্টের একজন লোক, যিনি এটা পাহারা দেন আর কি, তিনি চলে আসছেন। এসে বলতেছেন যে ভাই এখানে বসা যাবে না, চলে যান। কেন বসা যাবে না এইটা যখন ওনারা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তখন সেই লোক বলছেন যে ভাই কিছু মনে করেন না, এখানে যারাই বসে বিভিন্ন ধরনের নেশাপানি করে, পরবর্তীতে পুলিশে এসে আমাদেরকে গালিগালাজ করে, সুতরাং আমরা এই সমস্ত ঝামেলা নিতে পারবো না, আপনারা চলে যান। তখন মিঠুবাজি ভাই ওনাকে বুঝান যে ভাই আমরা ওই টাইপের লোক না, আসছি এমনি বেড়াতে, গল্প গুজব করে চলে যাব, আপনি আমাদের সাথে বসেন, এই যে চিপস আনছি, কেক আনছি, বসে বসে খাওয়া দাওয়া করেন আমাদের সাথে, আপনার সাথে গল্প করি। উনি প্রথমে আসলে একটু ইতস্তত বোধ করছিলেন, তারপরও একটা সময় উনিও বুঝতে পারলেন যে এনারা আসলে ওই টাইপের লোক না। আর জুম্মন খলিফা ভাই উনি তো আসলে এলাকার লোক হলেও এই যে যিনি পাহারাদার, উনি কিন্তু এই শরীয়তপুরের লোক না। ওনার নাম হচ্ছে আবুল মিয়া, ওনার বাড়ি সাতক্ষীরাতে। উনি মূলত বেশ মাছ চাষ বা মাছের ঘের পাহারা সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট একজন লোক, যেহেতু সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ওদিকে তো অনেক মাছের ঘের রয়েছে। উনি এসব সমস্ত বিষয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন, এই জন্য মালিক ওনাকে এখানে নিয়ে এসেছেন। উনি বর্তমানে নিজের স্ত্রী, পরিবার পরিজন নিয়েই থাকেন। মালিক তার জন্য বেশ ভালো করে একটা থাকার বন্দোবস্ত করে দিয়েছেন, যার কারণে উনি এই কাজের সাথে একদম ওতপ্রোতভাবেই জড়িত হয়ে আছেন। উনি এই বিষয়টা যখন বলেন যে পরিবার নিয়ে উনি এখানে আছেন, বেতন টেতন কেমন পান, এই সমস্ত বিষয়ে যখন কথাবার্তা হলো, এরপর একটা পর্যায়ে এই মিঠু মাঝি ভাই তাকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে মাছের ঘের যে পাহারা দেন, ভয়ের কোনো ঘটনা ঘটে কিনা, ভূতপ্রেত দেখেন কিনা? তখন উনি উত্তরে বলেছিলেন যে ভূতপ্রেত নিয়েই তো আছি। এই কথা শোনার পর এই জুম্মন খলিফা আর মিঠু মাঝি ভাই বেশ নড়েচড়ে বসেন, বলেন যে ভাই বলেন তো ঘটনাটা কি, ভূতপ্রেত নিয়ে আছেন বলতে এটার মানেটা কি? তখন এই আবুল মিয়া কয়েকটি ঘটনা শেয়ার করেন। এখানে যখন উনি এসেছেন, শুরুতে কিন্তু ওনার পরিবার পরিজনকে নিয়ে আসেন নাই। উনি যখন আসেন তখন একটা টং ঘরের মতো তৈরি করে দিয়েছিলেন মালিকের বাড়ি কিন্তু ওই প্রজেক্ট থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আর প্রজেক্টটা বেশ বড় জায়গা নিয়েই তৈরি করা হয়েছে। প্রজেক্টের পাশে আবার একটা ধানি জমি রয়েছে, বিস্তীর্ণ ধানি জমি। ওই জমিতে আবার পানি দেওয়ার জন্য মেশিন ঘর বা বোরিং ঘরও রয়েছে, সেটাও কিন্তু এই যে ওনার যে থাকার জায়গা এটার কাছাকাছি আর কি। ওই মেশিন ঘর যেটা রয়েছে সেখানে যখন ওই স্যালো মেশিন স্টার্ট দেওয়া হয়, ওই পানি পড়ার শব্দ বা স্টার্ট দেওয়ার শব্দ সব কিছুই শুনতে পান, মোটামুটি বলা চলে যে একদম কাছাকাছি। উনি প্রথম দিকে যখন আসছেন আর কি, ওনার টং ঘরের মধ্যে শুয়ে আছেন এক রাতে, রাত আনুমানিক তখন 2-2:30 বাজে। হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ ভেসে আসে, মনে হচ্ছে যে মাছ লাফালাফি করছে। সাধারণত এই ঘের জাল দিয়ে যখন মাছগুলো ধরা হয় তখন ভেতরে আটক মাছগুলো লাফালাফি করে, অনেক মাছ একসাথে লাফালাফি করে, যেহেতু মাছগুলো সব অনেকটা কাছাকাছি চলে আসে জালের মধ্যে আটক হয়ে। ওনার কাছে মনে হচ্ছিল এরকম শব্দ। উনি চিন্তা করলেন নিশ্চয়ই রাতের বেলা কেউ মাছ চুরি করতে এসেছে, তাড়াতাড়ি বের হতে হবে। মালিক কিন্তু ওনাকে বেশ বড় এবং শক্তিশালী অর্থাৎ পাওয়ারফুল একটা টর্চ লাইট দিয়েছিলেন, যেটার আলো অনেক দূর যেত এবং অনেক দূর পর্যন্ত গিয়েও ওই অনেক দূরের জিনিসও স্পষ্ট দেখা যেত। যেহেতু মাছের ঘের পাহারা দিতে হবে, শক্তিশালী লাইট ছাড়া তো আসলে পাহারা দেওয়া মুশকিল। উনি সেই লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে যখন পুকুরের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন কোথায় শব্দ, কোনো শব্দ নেই, একদম সব কিছু শুনশান নীরব, পানিও নড়াচড়া করছে না। এরপর উনি চিন্তা করলেন যে ভুল শুনলাম নাকি, মনে হয় ঘুমের ভিতরে ভুল শুনেছি। কারণ উনি চিন্তা করলেন যেহেতু রাতের বেলা চুরি মাছ হতেই পারে, অনেকে চুরি করতে পারে, এই চিন্তা তো তাদের মাথায় থাকে যে কেউ চুরি করতে আসলো কিনা। ওই কারণেই হয়তো বা স্বপ্নের মধ্যে এরকম কিছু দেখেছেন, শুনেছেন, এটাই মনে করেই উনি ঘর থেকে বের হয়েছেন। এরপর উনি আবার শুয়ে পড়েছেন, তখনও কিন্তু ঘুম আসে নাই। হঠাৎ করে আবারও একই শব্দ। এরপর উনি আবারও টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। বের হয়ে দেখেন না তো কিছুই নাই। উনি টর্চ লাইট আশেপাশে মারছেন, আলো ফেলছেন, কোথাও কিছু দেখা যায় না। আবার উনি ঘরে ঢুকে গেছেন, তৃতীয়বার একই শব্দ। এরপর উনি আবার বাইরে বের হয়েছেন,
উনি চারদিকে টর্চ লাইট মারছেন, কিন্তু এবারে একটা ব্যতিক্রম ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে উনি কাউকে দেখছেন না যে কারা এই কাজ করছে, তবে মনে হচ্ছে পুকুরের কিছু কিছু জায়গায় পানি নড়াচড়া করছে। মনে হচ্ছে ওখানে কেউ গোসল করলে যেভাবে পানি নড়বে ওরকমভাবে পানি নড়ছে, কিন্তু ওখানে যে কোনো মানুষ নাই এটাও বোঝা যাচ্ছে। উনি টর্চ লাইট ধরে দেখছেন যে ওখানে পানি নড়ছে, কিন্তু কে যে গোসল করছে এটা বোঝা যাচ্ছে না। অল্প কিছু সময়ের মধ্যেই সব কিছু একদম স্বাভাবিক হয়ে যায়। পানি যে কে নাড়াচ্ছিল এটাও উনি আর দেখতে পেলেন না। এবার ওনার ভীষণ রাগ হয়। উনি চিন্তা করলেন যে উনি পাহারা দিতে আসার পরে যে সমস্ত বখাটে ছেলেপেলে এখানে আড্ডা দিতে আসতো তাদেরকে তো উনি তাড়া করে ভাগিয়ে দিয়েছেন। নিশ্চয়ই এই দুষ্টু ছেলেপেলেগুলো রাতের বেলা এসে বিরক্ত করছে, যাতে করে তার ঘুমের ব্যাঘাত ঘটে। উনি তো এবার বেশ গালিগালাজ শুরু করে দিয়েছেন, মুখে যা আসে আর কি সেভাবেই উনি গালিগালাজ করছেন। এভাবে গালিগালাজ করে আবার ঘরে চলে আসছেন। এরপর আবার একটা শব্দ, মানে চতুর্থবার সেম শব্দ। এবার তো উনি বেশ ক্ষিপ্ত হয়েই বের হয়েছেন। যখনই বের হয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর ব্যাপার। ওনার যে টং ঘর, এই টং ঘরের পাশেই একটা তাল গাছ আছে। উনি দেখেন ওই তাল গাছের একদম মাথার অংশ, যেটা তাল গাছের যে ডাল আছে ওই অংশটুকুতে হঠাৎ করে তাপ করে আগুন জ্বলে উঠেছে। কেউ যদি তাল গাছের মাথার উপর অনেক বেশি করে পেট্রোল ঢেলে দেয়, এরপর যদি ওখানে আগুন ধরিয়ে দেয় কেমন দেখা যাবে, ঠিক ওই রকম। ঠিক মাথার অংশটুকুতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আগুনের আলোয় চতুর্দিকে আলোকিত হয়ে উঠেছে। যখনই উনি এটা দেখেছেন উনি তো দৌড় দেওয়া শুরু করেছেন ওনার মালিকের বাড়ির দিকে। মালিকের বাড়ি তো কাছাকাছি ছিল, রাতের বেলা গিয়ে তাদেরকে ডেকে তুলেছেন। তখন মালিক আসে। মালিক যখন বাসা থেকে বের হয়ে ওই প্রজেক্টের দিকে হাঁটা শুরু করেছেন, উনি দূর থেকেই দেখছেন যে কই আগুন কোথায়, আগুন তো নাই। আগুন যদি এভাবে দাউ দাউ করে জ্বলেও এর ছিটে ফোটা তো একটু হলেও জ্বলবে, হয়তো এতক্ষণে নিভে গেছে কিন্তু একটু হলেও তো জ্বলবে, এরকম তো কোনো আলামতই দেখা যাচ্ছে না। মালিক ওই আবুল মিয়ার সাথে হাঁটতে হাঁটতে ওই তাল গাছের নিচে এসেছেন। নিচে আসার পর উনিও লাইট ধরছেন তাল গাছের দিকে, কই আগুনের তো কোনো চিহ্নই নাই। এখানে যে আগুন ধরেছে এমনটাও মনে হচ্ছে না। তাল গাছের সবগুলো পাতা অক্ষত রয়েছে, এমনকি তাল গাছের কয়েকটা শুকনো ডাল যেগুলো নিচে পড়ে যায় নাই, ঝুলে ছিল, এগুলো একদম অক্ষত। আগুন যদি লাগতোই তাহলে তো এগুলো তো পুড়ে যেত। কই কিছুই তো হয় নাই, কোনো আলামতই নাই। তখন আবুল মিয়া বুঝতে পারলেন আসলে বিষয়টা স্বাভাবিক না। তো এ পর্যন্ত এই অংশটুকু শেষ। এবার আসি পরের অংশে। আবুল মিয়া টংঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ আসে, অদ্ভুত টাইপের একটা আওয়াজ। এই আওয়াজটা শোনার পর উনি বাইরে বের হয়েছেন যে এই আওয়াজটা কিসের। যেহেতু মাছের ঘের পাহারা দিতে হবে, তাকে তো সবসময় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, অসতর্ক হলে চলবে না। উনি বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর উনি খেয়াল করলেন ওনার এই মাছের প্রজেক্টের পাশেই যে বিশাল ধানি জমির প্রজেক্ট রয়েছে, সেখানে মেশিন ঘরটা অর্থাৎ বোরিং ঘরটা রয়েছে, ওই বোরিং ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। উনি মনে করলেন সর্বনাশ, এই ঘরে আগুন ধরে গেছে, নিশ্চয়ই এই ঘরে যেই বিদ্যুতের লাইন রয়েছে এখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আর এই আগুনে তো মেশিন পুড়ে যাবে। উনি কি করবেন বুঝতে না পেরে তাড়াতাড়ি করে ঘরের দিকে দৌড় শুরু করেছেন। উনি দেখছেন আগুন জ্বলছে, ওইটা দেখেই কিন্তু উনি দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে ওই ঘরের কাছে যখন গিয়েছেন তখন দেখেন কোনো আগুনই নেই। আরে আজব ব্যাপার, মুহূর্তের মধ্যে মনে হচ্ছে আগুন নিভে গেছে, একদম সব কিছু স্বাভাবিক। উনি তো একদমই অবাক, এ কি দেখছেন উনি। এরপর আবার ওনার ঘরে ফেরত চলে আসেন। এরপরে আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি ঘরে শুয়ে আছেন, মানে আর এক দিনের ঘটনা। রাত আনুমানিক 1:30-2 বাজে, উনি শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো ওই মেশিন ঘরে কে যেন মেশিন স্টার্ট দিল। ওই রাতে কিন্তু মেশিন স্টার্ট দেওয়ার কথা না। উনি কি মনে করে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর একটু
এগিয়েছেন ওই মেশিন ঘরের দিকে। এরপর দেখেন যে মেশিন স্টার্ট দিলে যে পানি পড়বে, পানি তো পড়ছে না, অথচ মেশিন স্টার্ট দেওয়ার পর পানি যে বের হলো এই শব্দটা কিন্তু উনি শুনেছিলেন। পানি বের হলে এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ হয়, এটাও কিন্তু ওনার ঘর থেকে পাওয়া যায়, এতটা কাছাকাছি আর কি। তবে ওই জায়গা উনি একটা রহস্যময় জিনিস দেখেন। উনি দেখেন বেশ লম্বা কালো একটা অবয়ব, এটা যে একটা মানুষের শেপ এটা বোঝা যাচ্ছে, তবে এটা কোনো স্বাভাবিক মানুষের শেপ না, বেশ লম্বা একটা অবয়ব। এটা ওই মেশিন ঘরের কাছে হাঁটাহাঁটি করছে। এটা উনি দেখলেন, উনি খেয়াল করলেন ওই অবয়বটাও তাকে দেখলো। এরপর উনি ঘরে চলে আসেন। এর কয়েকদিন পরের ঘটনা, বেশ অনেক রাত, তখন 3টা সাড়ে 3টার মতো বাজে আনুমানিক। উনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমটা বাইরে করা ছিল একটা বিশেষ জায়গায়। উনি যখন ওয়াশরুমে যাচ্ছেন উনি খেয়াল করছেন ওয়াশরুম থেকে বেশ কিছুটা দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হলো ওই যে মেশিন ঘর বা বোরিং ঘরের পাশে যে অবয়বটাকে দেখেছিলেন মনে হচ্ছে এটাই সেই অবয়বটা। তবে উনি ওয়াশরুমের ভিতরে ঢুকেছেন, ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছেন যখন, তখনও দেখেন ওই অবয়বটা ওখানেই দাঁড়ানো। উনি কিন্তু ওই অবয়বটার দিকে টর্চ লাইট ধরেন নাই এবং জিজ্ঞেসও করেন নাই এই তুমি কে, কে এখানে, এগুলো কোনো প্রশ্নই করেন নাই। উনি ওনার মতো করে ঘরে চলে গেছেন। এরপরেও নাকি বিভিন্ন সময় ওই অবয়বটাকে উনি দেখেছেন, এখনও দেখেন, মাঝে মাঝে দেখেন। উনিও ওই অবয়বটাকে ঘাটাতে যান না যে কে তুমি, কেন আসছো, ওই টর্চ লাইট মেরেও বিরক্ত করতে চান না, উনি করেনও না। উনি জানেন যে এই অবয়বটা এখানে থাকে, একে বিরক্ত করা যাবে না। আর উনি মনে করেন যে ওই অবয়বটাও বুঝতে পারে যে আমি এখানে কাজ করতে আসছি, গরিব মানুষ, এটা দিয়ে আমার সংসার চলে, সুতরাং একে বিরক্ত করে লাভ কি। হয়তোবা ওই অবয়বটাও এই চিন্তা করে তাকেও কিছু বলে না, তার কোনো ক্ষতিও করে না। এখন তো সে তার বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ওয়াইফ নিয়ে আসছে, তাদেরও কখনো ক্ষতি করে নাই। তবে এটাকে এই আবুল মিয়াই দেখেন, দেখলেও উনি ওনার মতো কাজ করেন, ওই অবয়বটা তার মতোই থাকে। তো এইভাবেই চলছে, এখন পর্যন্ত এইভাবেই চলছে, এমনটাই জানিয়েছেন ওই আবুল মিয়া। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মিঠু মাঝি ভাইকে, প্রবাস জীবন থেকে দেশে আসার পরেও আফরান দ্য হরর ওয়ার্ল্ডের কথা মনে করে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের হরর নাইটের 103তম আয়োজনের চতুর্থ এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 103তম আয়োজনের চতুর্থ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তারা অনায়াসে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এই দুটো লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলোও কিন্তু সেখানে জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার কাছ থেকে আরও বেশ কিছু ঘটনা আমরা পেয়েছিলাম, সেগুলো শেয়ার করেছি। ওনার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। গ্রামকেন্দ্রিক ওনার এই ঘটনাটি। তো চলুন শুরু করি। গ্রামে কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই অশরীরীদের আনাগোনা একটা সময় অনেক বেড়ে যেত, যখন সন্ধ্যার পরপরই গ্রামের মানুষরা ঘুমিয়ে পড়ত। এখনও বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে পড়ে, তবে সেই এলাকা এখন অনেকটাই কমে গেছে। একটা সময় সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে যেত, কারণ সেখানে ইলেকট্রিসিটি ছিল না।
কাক ডাকা ভোরে অর্থাৎ আজানের পরপরই তারা উঠে পড়তেন, এই জন্য সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেন। যারা এশার নামাজ পড়ে শুতেন বড়জোর তারা একটু দেরি করে ঘুমাতেন, এছাড়া সবাই ঘুমিয়ে পড়তেন। এখন থেকে প্রায় 40-50 বছর আগে গ্রামীণ পরিবেশের সাথে এখনকার গ্রামীণ পরিবেশের বাস্তবতা অনেকটাই কম পাওয়া যায়। এখন দেখা যায় রাত 11টা-12টার সময়ও গ্রামের বাজার বা ছোটোখাটো মহল্লা যেগুলো রয়েছে সেখানে কিন্তু দোকানগুলো খোলা থাকে। দোকানে দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন মুভি, কার্টুন বা এগুলো কিন্তু মানুষ দেখছেন। গ্রামীণ পর্যায়ে এখন ইন্টারনেট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে। এছাড়া এমবি যারা ইউজ করছেন তারা তো ওয়াইফাই ছাড়াই ইন্টারনেট ব্যবহার করছেন। এখন দেখা যাচ্ছে গ্রামের অনেকেই গভীর রাত পর্যন্ত ফেসবুকিং করছেন, ইউটিউবে বিভিন্ন জিনিস দেখছেন। আসলে এখনকার বাস্তবতা আর তখনকার বাস্তবতার সাথে অনেক পার্থক্য। এই কারণেই আগেকার সময় সন্ধ্যার পরপরই মানুষ অনেক প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হতেন। এই ঘটনাটি মূলত এই নাশিদুর রহমান নাজমুল ভাইয়ের দাদার কাছ থেকে শোনা। ওনারা এটা প্রত্যক্ষ করেছেন। ওনার দাদারা 3 ভাই। বড় দাদার নাম আব্দুল হাকিম, ছোট দাদার নাম ওবায়দুল হক, আর ওনার দাদা উনি ছিলেন মেজো, ওনার নাম আবুল কাশেম। 70-এর দশকে ওনাদের পূর্বপুরুষদের যে বাড়িটা ছিল এটা ছিল পুরাতন পাড়ায়। এই পাড়া ওনাদের গোড়ারকান্দা গ্রামের পূর্ব দিকে। ওনাদের বর্তমান বাড়ি থেকে এই পুরাতন পাড়া প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। এই পুরাতন পাড়ায় বসতবাড়ির জমি সংকটজনিত কারণে সেখান থেকে ঘরবাড়ি তুলে নিয়ে এসে বেতঘর বিলের পাশে 80-র দশকে ওনার দাদারা বসতি স্থাপন করেন। এই বাড়ি স্থাপন করার পরে নাকি ওনার দাদাসহ অনেকেই রাতে এই বিলে বা মাঠের চারপাশে আগুনের গোলা ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে দেখতেন। দাদারা গ্রামের মানুষ এসব বিষয় বা ঘটনা স্বাভাবিকভাবেই নিতেন। এতে ভয় বা আতঙ্কিত ওনারা হতেন না, কারণ তখনকার সময় গ্রামে এই সমস্ত ব্যাপারগুলো স্বাভাবিকই ছিল। এমন এক রাতে ওবায়দুল দাদা পুরাতন বাড়ি থেকে ওনাদের এই নতুন বাড়িতে ফিরছিলেন। ওনাদের এই নতুন বাড়ির পূর্ব পাশে একটা ব্রিজ ছিল 0.5 কিলোমিটার দূরে। ওই ব্রিজের সামনে ঘটে একটি ঘটনা। দাদা একটা লাইট নিয়ে পথ চলছিলেন। এই ঘটনাটা কিন্তু 90-এর দশকে। তখন কিন্তু ব্যাটারি চালিত লাইট পাওয়া যেত। দাদা যখন ওই ব্রিজের কাছাকাছি চলে এসেছেন, ব্রিজ পার হয়েছেন, তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেন। তিনি দেখলেন একটা আগুনের গোলা মাঠের ভেতরে দৌড়াদৌড়ি করছে। দাদা তো এটা দেখেই বুঝতে পেরেছেন বিষয়টা কি। ওনারা এটাকে পেতনি বলতেন। দাদার কাছ থেকে শোনা যায় যে এই বেতঘর বিলে নাকি রাতের বেলা মহিষের দল দেখতে পাওয়া যেত। যারা এই বিলে রাতে মাছ ধরতে আসতো তারা প্রায়ই এই মহিষদের দেখতে পেত। তারা কাদায় মাখামাখি করত, আবার হাঁকডাক করত, কিন্তু সকালবেলা এই মহিষদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে এই মহিষগুলোর কোনো মালিকই খুঁজে পাওয়া যেত না। আবার কখনো কখনো নাকি এই বেতঘর বিলে সোনার নৌকা ভেসে উঠত। আগের দিনে নাকি অনেকেই এই সোনার নৌকা দেখেছে। এখনো নাকি এই নাজমুল ভাইদের বাড়ি ছাড়া আশেপাশে বেশ অনেক দূর পর্যন্ত ঘরবাড়ি নাই। গুগল ম্যাপে গোড়ারকান্দা গ্রাম সার্চ দিলে নাকি এটা বোঝা যেতে পারে বলে উনি জানিয়েছেন। তাহলে আমরা এটা থেকে অনুমান করতে পারি সেই 70-এর দশকে বা 60-এর দশকে এই বেতঘর বিলের নির্জনতা কেমন ছিল। দিনের বেলাতেই নাকি কেউ একা নামতো না এই বেতঘর মাঠে। এখন যে ঘটনাটি বলবো এই ঘটনাটার সাক্ষী এই নাজমুল ভাইয়ের বড় দাদা আব্দুল হাকিম। দাদারা আগে অনেক গরু পালতেন। পুরাতন পাড়ায় যখন ওনারা থাকতেন সেখানে এত গরু পালন করা সম্ভব ছিল না, কারণ সেই জায়গায় এমনিতেই বসতবাড়ির জমির সংকট। তার উপর আবার এই গোয়াল ঘর যদি বড় করে তৈরি করতে হয়
তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য ওভাবে তারা বেশি গরু পালন করতে ওখানে পারেন নাই। যেহেতু এখন এদিকে চলে আসছেন, এই গরু পালনের জন্য এই বেদঘর মাঠে কয়েকজন মিলে বেশ বড় করে গোয়াল ঘর তৈরি করেছিলেন। দিনের বেলা এগুলো মাঠে চড়ে ঘাস টাস খেত, রাত হলে আবার এই গোয়ালে গরুগুলোকে রাখা হতো। ওই সময়ে চুরি ডাকাতি বেশ ভালোই হতো, বিশেষ করে এই গরু চুরির ঘটনা। তখন কি হতো, এই গরুগুলোকে পাহারা দেবার জন্য কাউকে না কাউকে রাখা হতো। তো দাদার বাবা উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই 3 সন্তানদের মধ্যে কাকে ওখানে রাখা যায়। তো বড়জন যিনি হাকিম দাদা, তাকেই মূলত ওই গোয়ালের গরু পাহারা দেবার জন্য উনি নিযুক্ত করেন। ভাইদের মধ্যে উনি সবার বড়, আর ওনার নিজস্ব গরুও ছিল বেশি, তাই তাকেই এই মাঠে গরুদের দেখাশোনা করার জন্য থাকতে হতো। দাদা যে একাই এই মাঠে থাকতেন বিষয়টা কিন্তু সেরকম না, আরও অনেকেই ছিল এই গরু পাহারায়। যার যার গোয়াল ঘর সে পাহারা দিত। দাদাদের গোয়াল ঘর ছিল, সেটা দাদা পাহারা দিতেন। আবার আর একজনের অনেকগুলো গরু ছিল, সে আর একটা জায়গায় গোয়াল ঘর তৈরি করেছিল, সে সেখানে পাহারা দিত, এভাবে আর কি। তো গোয়াল ঘর এক পাশে একটা টং চকি ফেলে সেখানে ঘুমানোর ব্যবস্থা করা হয়। মাঠের ধান সহ নানা ফসলের চাষবাস তো সেখানে করা হতো, তো এখান থেকেই সেগুলোও পাহারা দেওয়া হতো। সকালে কেউ মাঠে এলে তাদের কাছে খাবার পাঠিয়ে দিত, আবার রাতের জন্য কেউ গিয়ে ভাত তরকারি দিয়ে আসতো। যে রাতে ঘটনা ঘটে সেটা ছিল আমন ধান কাটার পরে অগ্রহায়ণ মাস। তো মাঠের ধানগুলো কাটা শেষ, ধান তোলা হয় গোয়ালের পাশেই। এই ধানগুলোকে ঝাড়াই ও মাড়াই করার জন্য গোয়ালের পাশে খোলা বানানো হতো। সেখানে ধানের আটি থেকে ধান মাড়াই করা হলে এই মাড়াই করা ধান আবার পাঠিয়ে দেওয়া হতো এই পুরাতন পাড়ায় ধান সিদ্ধ ও শোকানোর জন্য। সেই রাত ছিল চাঁদনি রাত, আকাশে ছিল ঝলমলে চাঁদের আলো। তো দাদা রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুম যখন ভাঙে তখন রাত কয়টা বাজে উনি বলতে পারেন না, না জানাটাই স্বাভাবিক, কারণ ওই সময় উনি ঘড়ি পাবেন কোথায়। ঘুম ভেঙে যাওয়ার পর দাদা চিন্তা করলেন একটু জল বিয়োগ করে আসি, কারণ ওই সময় ওনার জল বিয়োগের একটা জরুরত দেখা দিয়েছিল। তো উনি টংঘর থেকে বাইরে বের হয়েছেন। বের হয়ে উনি জল বিয়োগ করে আবার ওনার থাকার জায়গার দিকে যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে আসছেন, কি মনে করে উনি আকাশের দিকে তাকিয়েছেন। ওই সময় উনি যা দেখেছেন তাতে তো দাদার চক্ষু ছানা বড়া। উনি আকাশের চাঁদের আলোয় দেখলেন আকাশে একটা পালকির বহর যাচ্ছে। পালকির বহরের সামনে 10-12টা মানুষের মতো অবয়ব, পেছনে 8 থেকে 10 জনের মতো অবয়ব। পালকিটা চকচক চকচক করছিল। পালকিটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর যে অবয়বগুলো ছিল এদের সবার গায়েই সুন্দর পোশাক ছিল। সাদা পোশাকের মধ্যে অনেক কারুকাজ করা ছিল, এটা বোঝা যাচ্ছে। জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকালে সবকিছু কিন্তু অনেকটাই স্পষ্ট বোঝা যায়। দাদা এটা দেখে বুঝে গেছেন যে এটা কি হতে পারে। তিনি তাড়াতাড়ি করে ওনার টং ঘরে ঢুকে পড়েছেন এবং শুয়ে শুয়ে আল্লাহর নাম জপতে থাকেন যে আমি যে এই জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলোকে আবার আমাকে দেখে ফেলেছে কিনা, এরা দেখলে আবার না কোনো ক্ষতি টতি করে। দাদা পরবর্তীতে জানিয়েছিলেন এই পালকির বহরটা জিনের বিয়ের একটা বহর ছিল। তারা মূলত এই বিয়ের বহরগুলো রাতের বেলা চলাচলের ক্ষেত্রে হোক বা দিনের বেলাতেই হোক কিছু নিয়ম মেনে চলে। রাতের বেলা চলাচলের ক্ষেত্রে বিয়ের বহর কিন্তু কেউ দেখে না, বিয়ের বহর অদৃশ্য করেই তারা নিয়ে যায়। কিন্তু রাতটা অনেক গভীর হওয়ার জন্য হয়তোবা তারা চিন্তা করেছে যে অদৃশ্য করার দরকার নাই, এমনিতেই নিয়ে যাই। অথবা তারা নিজেরাও বুঝতে পারেন নাই যে দাদা এটাকে দেখে ফেলবেন। যারা হয়তো অদৃশ্য করে নিয়ে যাচ্ছিল, কোনো একটা কারণে আল্লাহর ইচ্ছায় দাদা দেখে ফেলেছেন। এখন থেকে আরও অনেক আগে গ্রাম তো অনেক নির্জন ছিল, এই জন্যই হয়তোবা জিনেরা ওভাবে খেয়াল করেনি যে তাকে বা তাদেরকে কেউ দেখছে। আর এই সমস্ত জিনিস দেখা নাকি সবার ভাগ্যে জোটে না। হাকিম দাদার ভাগ্য ভালো ছিল, উনি দেখে ফেলেছিলেন। শোনা যায় যে দিনের বেলা যদি বিয়ের বরযাত্রীরা যায় তাহলে তারা নাকি ঘূর্ণি বাতাসের মাধ্যমে যেতে থাকে, যেটাকে অনেকে বানকুড়ালি বলে। এমন শোনা যায় যে এই ধরনের ঘূর্ণি বাতাস যদি কেউ দেখে, অনেকেই নাকি কাছে গিয়ে মিষ্টি খেতে চায়। তখন নাকি জিনেরা মিষ্টি দিত,
অনেকেই নাকি পেয়েছে। এমনকি আমি নিজেও শুনেছি যে কিছু লোক বলেছে, তাদেরকে আমি নিজেও দেখেছি, তারা বলেছেন যে তারা এরকম মিষ্টি খেয়েছেন। আবার সবসময় এই ধরনের বানকুড়ালি দেখে কোনো কিছু চাওয়া উচিত নয়। ওরা নাকি কোনো মৃতদেহ যখন বহন করে নিয়ে যায়, বিশেষ করে দিনের বেলাতে, তখনও নাকি তারা এইরকম বানকুড়ালি বা ঘূর্ণিবায়ুর মাধ্যমে নিয়ে যায়। তখন যদি ভুল করে কেউ চেয়ে ফেলে, তখন তারা খুব ক্ষিপ্ত হয়, অনেককে মেরেও ফেলে। তারপর বিভিন্ন ধরনের নোংরা জিনিস ছুঁড়ে মারে মানুষের দিকে। যেহেতু তারা শোকে কাতর, ওই অবস্থায় যদি তাদের কাছে মিষ্টি চাওয়া হয়, তাহলে তারা রাগ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এরকম ঘটনাও কিন্তু ঘটে। তো এরকম একটা ঘটনা ওনাদের এই গোড়ারকান্দা যেটা আর কি, এটার পূর্ব পাশে সদারিকান্দা মাঠে ঘটেছিল। এক ব্যক্তি ধানের জমিতে সেচ দিচ্ছিলেন, দিনের বেলা না, রাতের বেলা। এই সেচ দিচ্ছিলেন তিনি ডিজেল চালিত একটা স্যালো মেশিনে। দিনের বেলা সেচ দেয়া শেষ হয়নি, এই জন্য রাতের বেলাতেও সেচ দিতে হচ্ছিল। তিনি মেশিন চালু করে রাতে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। যেখানে বিশ্রাম নিচ্ছিলেন তার একটু পাশেই ওই মেশিনটা ছিল, একটা টং ঘর বানানো ছিল, তো ওইটার মধ্যে উনি বিশ্রাম নিচ্ছিলেন। ওই ঘরে আবার একটা বাঁশ দিয়ে বানানো চৌকি ছিল। উনি একটু ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়েছেন। একসময় একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। উনি দেখলেন মেশিন বন্ধ, কিন্তু শব্দটা এমন মনে হচ্ছে অনেকগুলো শূকর একসাথে যেরকম ঘোত ঘোত আওয়াজ করে, ওই রকম ঘোত ঘোত আওয়াজ হচ্ছে। উনি চিন্তা করলেন ঘটনাটা কি, মেশিন বন্ধ। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইটের আলো জ্বালালেন। উনি চিন্তা করলেন যে এই শব্দটা কোত্থেকে আসছে দেখি তো। উনি বাইরে বের হয়ে যখন টর্চ লাইটের আলো জ্বালিয়েছেন, তখন উনি যেটা দেখেছেন, এটা দেখে তো ভয়ে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। উনি দেখলেন আসলেই একদল শূকর, এই শূকরগুলো বিশাল বড় বড় আকৃতি, বেশ কিছু শূকর, এরা একটার একটার সাথে মারামারি করছে। ধান ক্ষেতের ভিতরে ঢুকে এরকম মারামারি করছে, আর ধান ক্ষেত একদম শেষ করে দিচ্ছে। এরকম বিশাল সাইজের শূকরগুলো যদি ধান ক্ষেতের ভিতরে ঢুকে মারামারি করে, ওই ধান ক্ষেত কি আর ভালো থাকে? উনি বুঝতে পারলেন যে আশেপাশের 10 গ্রামে কেউ শূকর পালে না, তাহলে এগুলো কোত্থেকে এলো? আর এত বড় সাইজের শূকরগুলো, এগুলো তো আসার এভাবে কথা না। উনি বুঝতে পারলেন এগুলো আসলে কি। উনি যেহেতু টর্চ লাইট ধরেছেন, ওই সময়ে টর্চ লাইটের আলো যখন ওই শূকরগুলোর গায়ের উপরে পড়েছে, উনি দেখলেন এগুলো চোখ অস্বাভাবিক রকমের লাল টকটকে। উনি চিন্তা করলেন এগুলো যদি এখন তাকে এসে আক্রমণ করে, ওনার তো আর বাঁচার উপায় নেই। ওই মাঠ থেকে কিছুটা দূরে ওনার এক বন্ধু, যার নাম হচ্ছে মাসুদ, তার বাড়ি ছিল। উনি ওখান থেকে দিয়েছেন এক দৌড়ে ওই বাড়িতে চলে আসছেন। এসে তাদেরকে ডেকে তুলেছেন, বললেন যে আমি এরকম জিনিস দেখছি, ভয় পাইছি। তখন ওনারা গ্রামের যে সাধারণ চিকিৎসা, যেটা সবসময় আমরা বিভিন্ন ঘটনার মধ্যে বলি বা শুনি, লোহা গরম করে আগুনে ডুবিয়ে সেই পানি খাইয়ে দেয়া, তারপর পানির মধ্যে লবণ দিয়ে সেই পানি খাইয়ে দেয়া, গোসল করিয়ে দেয়া, এরকমটা ওনারা করেছিলেন আর কি। পরবর্তী দিন সকালবেলা ওই ক্ষেতগুলো যখন পর্যবেক্ষণ করতে যাওয়া হলো, তখন দেখা গেল সব কিছু ঠিকঠাক, কিছুই হয়নি। আর ওই মেশিন যেটা চলছিল, ওটা মূলত তেল শেষ হয়ে আপনা-আপনি বন্ধ হয়ে গিয়েছিল। এই যে যেই ঘটনাগুলো, গ্রামে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। এখনকার দিনে অনেকে এই ঘটনাগুলো বিশ্বাস করতে চান না। কেউ কি আর বলবেন যে পালকি আকাশে ওড়ে? নিশ্চয়ই না। পালকি কি আকাশে উঠতে পারে? আবার ঘূর্ণিবায়ু থেকে আবার মিষ্টিকেও দিতে পারে? বা ঘূর্ণিবায়ু থেকে কেউ কি নাপাকি কোনো জিনিস বা ময়লা আবর্জনা ছুঁড়ে মারতে পারে? ঘূর্ণিবায়ু হয় বিভিন্ন প্রাকৃতিক কারণে, বায়ুর চাপের তারতম্যের কারণে, টেম্পারেচারের কারণে। এটা তো সায়েন্সও বলে। তাহলে এটার সাথে ওইটার সম্পর্ক কি? এটা তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না, তাই না? এরকম অনেক জিনিস ঘটে যেটার আসলে কোনো ব্যাখ্যা হয় না, আমরা ওভাবে ব্যাখ্যা দিতেও পারি না। কিন্তু আমরা কোনো কিছু বিশ্বাস করি আর না করি, যা সত্য সেটা কিন্তু আমাদের বিশ্বাস করা না করার উপর নির্ভর করে না। সত্য সত্যই।
বিজ্ঞান এখনও অনেক কিছু আবিষ্কার করতে পারেনি, বা এখনও অনেক কিছুর বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি। গবেষণা করে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানের সিদ্ধান্তের উপরে আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি না। যা কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, সেটাতে আমরা বিশ্বাস স্থাপন করি। কেননা আমরা গায়েবের অনেক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করি। সেই হিসাবে জিন আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের একটা জগৎ রয়েছে। যেহেতু তারা মানুষের অনেক কাছাকাছি চলাচল করে, তাই মানুষের সাথে তাদের যোগাযোগ হয়েই যেতে পারে, মানুষ তাদেরকে দেখতেই পারেন। এই দেখাদেখিগুলো ভয়ঙ্করভাবেই অধিকাংশ সময় হয়ে থাকে। এভাবেই অনেক ভয়ের ঘটনার জন্ম নেয়। আর এই ধরনের সত্য ভয়ের ঘটনাগুলোই আমরা প্রচার করার চেষ্টা করি প্রিয় লিসেনার্স। আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা অনেকটা পথ এগিয়ে যেতে চাই। আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও পাবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।